আচ্ছা। এখন ঘটনা হচ্ছে গতদিন আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে, হ্যাঁ, যে প্রোগ্রাম ইজ অন সি অনলাইন কম্পাইলার, এইখানে গেছিলাম আমরা। ঠিক আছে, দাঁড়াও দেখে নিই, সার্চ দিই আবার। তোমার কাছে কি ওইটা খেয়াল আছে যে কোথায় গেছিলাম? হ্যাঁ, আছে। ই অনলাইন কম্পাইলার লিখে প্রথমে সার্চ দিলে যে প্রথম রেজাল্টটা আসে ওইটাই programiz.com। এখানে গেছিলাম। তো এই যে এইটা আসছিল। ঠিক আছে, হুম। তুমি তুমি একটু আমার সাথে সাথে তাহলে ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। প্রথমে বলেছিলাম এই যে দেখো দেখো, তোমার দুইটা স্ল্যাশ দিয়ে যদি কিছু লেখো, আমি তোমার সুবিধার জন্য দেখার জন্য সাদা রং করে দিই। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে না ভালো মতো? প্রত্যেকটা লাইন কালার আলাদা হ্যাঁ, হবে, দেখা এই যে দেখো তোমার এই স্ল্যাশ দিয়ে যে কোনো কিছু তুমি যখন লিখবা ডাবল স্ল্যাশ দিয়ে, তখন সেটা কমেন্ট হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। তো এটা দেখো হচ্ছে আহ ইন মানে একটা লাইনের কমেন্ট। ঠিক আছে, ইন লাইন কমেন্ট। ঠিক আছে, তুমি যদি একটা একটা লাইনে যদি কোনো কমেন্ট করতে যাও, যেমন তুমি যদি কমেন্টটা ধরো শেষ করে পরের লাইনে আসো, তাহলে কিন্তু দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা কিন্তু আর কমেন্ট হিসেবে নাই এখন। খেয়াল করছো? হ্যাঁ। একটা কাজ তোমার হয়তো দেখতে সুবিধা হবে, একটু বড় করে দিলাম আর কি। ঠিক আছে, এবার ভালো মতো দেখা যাচ্ছে না? ও- হ্যাঁ মানে, মানে ওই যে ডবল স্ল্যাশ যদি দিই তাহলে এক লাইনে লেখা শেষ করা লাগবে, এই তো? হ্যাঁ ওইটা হচ্ছে এক লাইনের কমেন্ট। ঠিক আছে, এক লাইনেই শেষ করতে হবে। আরেকটা আছে তোমার, সি সি প্রোগ্রামিং এ আরেকভাবে কমেন্ট লেখা যায়, সেটা হচ্ছে তুমি এই ব্যাকস্ল্যাশ দিবা, স্টার দিবা, এরপরে যত ইচ্ছা লিখতে পারো, কোনো সমস্যা নেই। স্টার ও, দিয়ে আবার যদি ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করো, তারপরে শেষ হবে। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ বলতেছে নর্মাল স্ল্যাশ আর কি। ঠিক আছে, অবলিক অবলিক দিয়ে শুরু করতে, স্ল্যাশ বলো না অবলিক বলো এটাকে? স্ল্যাশ তো। স্ল্যাশই বলো তাই না? তাহলে স্ল্যাশ স্টার দিয়ে তারপরে ধরো তুমি অনেক লাইনে লিখলা, লিখে যতক্ষণ না পর্যন্ত তুমি আবার স্টার স্ল্যাশ দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত পুরোটাই কমেন্ট হয়ে যাবে। বুঝছো? বুঝতে আচ্ছা। পেরেছো? এটা হচ্ছে হ্যাঁ। মাল্টি লাইন কমেন্ট আর কি, অনেকগুলো লাইনে যদি তুমি কমেন্ট করতে যাও। বুঝে গেছে? হ্যাঁ, ঠিক আছে। তো তুমি যদি কমেন্ট আসলে শুধুমাত্র মানুষের বোঝার জন্য, তুমি যদি কোনো প্রোগ্রাম থেকে কমেন্ট গুলাকে সরাই দাও, তাতে করে কিছুই চেঞ্জ হয় না, প্রোগ্রামের কিছুই চেঞ্জ হয় না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। এখন তোমাকে কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার কাজ করতে গেলে প্রথম কথা, এই যে প্রিন্টএফ ফাংশনটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, গতদিন আমরা এটা দেখেছিলাম। প্রিন্টএফ ফাংশনটা লেখার নিয়ম কি আমি একটু তোমাকে বলে দেই। তুমি যা কিছু প্রিন্ট করতে চাও, যখনই তোমার মনে হবে যে আমি এই আউটপুটটা দেখতে চাই, দেখো আমরা প্রোগ্রামিং করলে ধরো বিভিন্ন রকম ক্যালকুলেশন হবে, কিন্তু সেই হ্যাঁ। আউটপুটটা আমরা দেখতে পাবো কিভাবে? ঠিক আছে, সেই আউটপুটটা আমরা দেখতে পাবো। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটা একটা কাজ করে, আমার ট্যাবলেট থেকে সব চার্জ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি একটু করে দেখি এটাকে কোনোভাবে থামানো যায় কিনা। ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আহ, 39 আছে এখনো। হ্যাঁ না, আমি কিন্তু ড্রপ করে যাচ্ছে, মানে ট্যাব কানেক্ট করছি তো, তো ট্যাবে চার্জ চলে যাচ্ছে সব। ও, হ্যাঁ হ্যাঁ, দেখি একটু ইয়ে করা যায় কিনা। এরকম তো হওয়ার কথা না, আরো নতুন ল্যাপটপ। না ওই মানে ট্যাবলেট আর কি চার্জ হওয়া শুরু করছে। হ্যাঁ, তো দেখতেছে যে চার্জ অফ করা যায় কিনা আর কি। চার্জ, ল্যাপটপ থেকে চার্জ দিচ্ছেন? হ্যাঁ ল্যাপটপ থেকে চার্জ নিচ্ছে আর কি, তো এটা কি কোনোভাবে অফ করা যায় কিনা দেখতেছি। ইউএসবি চার্জিং কি কোনোভাবে বন্ধ হবে? ওয়েন কানেক্টেড টু ইউএসবি চার্জার কি ডেইলি বোর্ড? আচ্ছা, এটা তো কোনো কিছু পাচ্ছি না, কোনো সিস্টেম নেই, চার্জ হতেই থাকবে। আচ্ছা তাহলে এক কাজ করি, আপাতত এটা খুলে রাখি, একটু পরে কাজ করতেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম। তো হুম। হ্যাঁ, আমাদের কমেন্টে সবসময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় তুমি যদি কোনো কিছু প্রিন্ট করতে চাও, ধরো কোনো কিছু কম্পিউট করলাম, কম্পিউটারের ভিতরে ক্যালকুলেশন হইলো, কিন্তু আমি জানতে চাই যে রেজাল্টটা কি। মানে ধরো তোমাকে আমি বললাম যে, তোমাকে আমি বললাম যে 10 আর 5 যোগ করলে কত হয়। তুমি 10 আর 5 মনে মনে যোগ করে 15 বলে হিসাব করে রেখে দিলা। তারপর আমাকে বললাম ঠিক আছে, তুমি আমাকে আউটপুট দিলে না, আমি জানলাম না যে 10 আর 5 যোগ করলে কত হয়, তাহলে তো কোনো লাভের লাভ হইলো না, তাই না? হ্যাঁ।
ঠিক আছে, তো ঠিক সেরকমই যখন আমাদের কোনো ক্যালকুলেশন হবে, আমরা যখন আউটপুটটা দেখতে চাইবো, তখন সবসময় আমাকে এরকম লিখতে হবে প্রিন্ট এফ। ঠিক আছে, এফ তে আসলে মানে প্রিন্ট ফাংশন এটা আর কি, কিন্তু এফ তে আসলে ফাংশন ঠিক না, আমি পরে বলবো না কি ওটা। ঠিক আছে, ওটা হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, ফরম্যাটিং ঠিক করা যায়, ওটাও তোমার লাগবে, বাট একটু পরে লাগবে। প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ঠিক, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপরে তোমার সেমিকোলন। এইটার মধ্যে তুমি যা লিখবা ডাবল কোটের মধ্যে, মানে সবসময় তোমার এই ফরম্যাটটা মেনটেন করতে হবে আর কি। ঠিক আছে, ডাবল কোটের মধ্যে যা কিছু লিখবা সেটা প্রিন্ট হবে। আচ্ছা। ঠিক আছে, এই যে এখানে আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি তোমার ওই যে তোমাকে গতদিন যেটা বলতেছিলাম, যে তুমি যদি এইটা না লেখো, মানে তোমার বইয়ে যেইভাবে আছে মনে করো, ঠিক আছে, এইভাবে যদি লেখো, তাহলে তোমার ওই যে প্রোগ্রাম রান হবে, কিন্তু দেখো যে প্রতিবার সে আর কি বলবে যে ওয়ার্নিং দিচ্ছে, দেখো এটা করাটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, তো মানে ঠিক আছে, সাজদার দরকার নেই আপনার, অরিজিনাল যে নিয়ম সেটা লিখছে। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে এভাবে এভাবে করতে পারো। আমি দেখছি হচ্ছে তোমার ওই অক্ষরপত্রের বইটা আমি এবার চেক করলাম, তোমার ওখানে কিন্তু আবার মানে মেইন এভাবে লিখছে, কিন্তু আবার পরে বলে দিছে যে এইটা ঠিক করার জন্য এইটা করতে হয়, দুই ভাবে ঠিক করা যায়। তো যাই হোক, সমস্যা নাই। ও, আচ্ছা, এখন তোমার আহ যেটা জিনিস সেটা হচ্ছে প্রিন্ট এফ, এই যে ফাংশনটা, ঠিক আছে, এই যে প্রিন্ট এফ করলে কি করতে হবে চিন্তা করো। একটা কম্পিউটারকে তুমি বলছো প্রিন্ট করা, প্রিন্ট করা বলতে কি বুঝাচ্ছে? সে বুঝতেছে যে আমার সাথে কোনো মনিটর যদি কানেক্টেড থাকে, মনিটরের কয়েকটা লাইটের প্রত্যেকটা পিক্সেলকে অন অফ করে করে এমন একটা লেখা বানাও। ঠিক আছে, এটা কিন্তু খুব জটিল কাজ। তুমি চিন্তা করে দেখো যে তোমাকে যদি নিজে থেকে লিখতে হইতো যে আমি একটা জিরো আঁকাবো, সেটা আঁকানোও কিন্তু খুব কঠিন কাজ, যে তোমার মনিটরের এই এই পিক্সেল গুলাকে লাইট জ্বালাও, লাইট অফ করো, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই ধরনের কাজ সবগুলো করে রাখা আছে এই যে ইনক্লুড stdio.h এই ফাইলের মধ্যে। ঠিক আছে, যেমন দেখো আমি যদি এই ফাইলটাকে কমেন্ট করে দিই, ঠিক আছে, দেখছো এটা এখন কমেন্ট হয়ে গেছে না? সামনে সামনে দুইটা স্ল্যাশ দিছি। হ্যাঁ, নিশান আছো তো নাকি? হ্যাঁ নিশান, তোমার মনে হয় মাইক আবার অফ হয়ে গেছে। ডবল কমেন্ট হয়ে গেলে তো আপনার হ্যাঁ। এই প্রোগ্রামে ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি বলি, তুমি কি মনে হয় এই যে মাইক অন করছো কি মোবাইলে? না, ল্যাপটপে। ল্যাপটপে? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আর কি ওই দুইটা ডিভাইসে সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি এক মানে যেটাতে কথা বলতেছো ওইটাতেই মনে করো ইয়ে করে রাখো, আর অন্যটা হচ্ছে মাইক অফও করে রাখতে পারো, সাউন্ড অফ করে রাখতে পারো, যদি আর কি ডাবল সাউন্ড আসে সেই জন্য ফোনে সমস্যা। টপ করে রাখছি, প্রথমে বুঝতে পারছিলাম না। হ্যাঁ, তো ওইটাই মানে নিজের কথা যদি নিজে শুনতে পাও, তাহলে ওইটাতে তুমি ভলিউমটাও অফ করে রাখো, মানে কি বলে, মানে সাউন্ড অফ করে রাখো আর কি, মাইকও অফ, সাউন্ড অফ করে রাখো ওইটারটা। ঠিক আছে, হ্যাঁ, তো তাহলে দেখবে আর ডাবল হচ্ছে না আর কি। হ্যাঁ, তোমার কথায় আর কি ব্যাক হচ্ছে। তো সমস্যা নেই, আমার এন্ড থেকে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো হ্যাঁ, আমি আমি যদি এইটা ডাবল স্ল্যাশ করি, তাহলে তো এই একটা কমেন্ট হয়ে গেল, তার মানে কিন্তু এই লাইন লেখা আর না লেখা কিন্তু একই কথা। ঠিক আছে, তো এখন দেখি যদি আমি রান করতে চাই, এই দেখো কত কিছু লেখা আসছে। কি লেখা আসছে বলতেছে, এই যে ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, কারণ মানে প্রিন্টএফ ফাংশনটা সে খুব ভালো মতোই চেনে। ঠিক আছে, কিন্তু সে কি বলতেছে যে প্রিন্টএফ ফাংশনটা এখানে যে কে, ও প্রিন্টএফ বলতে কাকে বোঝায় সে চেনে না। আচ্ছা। ঠিক আছে, মানে এই যে stdio.h, ঠিক আছে, এটা একটা ফাইল যেটা তোমার কম্পিউটারের মধ্যে থাকে। ঠিক আছে, হুম, stdio.h এগুলোকে বলা হয় হেডার ফাইল। ঠিক আছে, ধরো তুমি একটা অনেক বড় কোনো প্রোগ্রাম বানাইছো, কথার কথা তুমি একটা গেম বানাইছো। হুম, তো ওই গেমে কিছু ফাংশন, ঠিক আছে, ফাংশন বলতে একই কাজ তোমার যদি বারবার করা লাগে তাকে বলা হয় ফাংশন। ঠিক আছে, তো এরকম যদি কোনো ফাংশন তুমি তৈরি করো, তৈরি করে ওটাকে হেডার ফাইলে রাখা যায়। ঠিক আছে, যে ও হেডার ফাইল থেকে খুঁজে মানে ওটা একটা ধরো কি বলবো, লিস্টের মতো, যে ও জানে যে এই ফাংশন গুলো এই এই সংজ্ঞা দেওয়া আছে যে এই ফাংশন মানে এই কাজটা করতে হবে। ঠিক আছে, তো এই stdio.h এর মধ্যে প্রিন্টএফ ফাংশনটা আছে, তার মানে মানে আমি কাজটা বুঝাতে পারছি। stdio এর কাজটা কি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ঠিক ইনপুট আছে। এবং আউটপুট, এই যে আউটপুট কিভাবে দিবে সেটা বলা আছে ওইখানে, যদি না দাও তাহলে গ্যাঞ্জাম হবে। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা জিনিস, মানে so এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যা ইচ্ছা লিখবা সেইটাই প্রিন্ট হয়ে যাবে।
ঠিক আছে, এখানে সেইটাই তোমাকে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তোমার দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের প্রোগ্রামে ইন্টারেস্টিং যদি কিছু করতে হয়, ঠিক আছে, ইন্টারেস্টিং যদি কিছু করতে হয়, তাহলে কিন্তু আসলে তোমার শুধু সবসময় যে টাইপ করে রেখে দিলাম, রান করলাম আর মানে একটা কিছু রেজাল্ট দেখালো, তা দিয়ে কিন্তু হয় না। তোমার ভ্যারিয়েবল লাগে। ধরো যেমন আমরা যখন অ্যালজেব্রা শিখছি, আমরা বলছিলাম যে এক্স সমান সমান এত ধরে নেই, তাই না? তো হুম। ভ্যারিয়েবল বললে যে এটা বোঝায় যে ওইটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তো তুমি এখানেও অনেক ধরনের ভ্যারিয়েবল রাখতে পারো। ঠিক আছে, তোমার সি প্রোগ্রামিং এও অনেক ধরনের ভ্যারিয়েবল রাখা যায়, অনেক টাইপের। ঠিক আছে, কথাটা হচ্ছে টাইপ। অনেক টাইপের ভ্যারিয়েবল রাখা যায়। ঠিক আছে, তো অনেক টাইপের ভ্যারিয়েবলের মধ্যে একটা টাইপ হচ্ছে, এই যে দেখো এখানে অলরেডি আমরা ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে ইন্ট। এইটাই তোমার সবচেয়ে বেশি লাগবে, ইন্ট। ঠিক আছে, তো আচ্ছা। তোমার ইন্ট টাইপটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্টেজার। ঠিক আছে, ইন্টেজার, ইন্টেজার মানে বুঝো? ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তার মানে হয়তো উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে 0 হতে পারে, -3 হতে পারে, 10 হতে পারে, 254 255 হতে পারে, এটসেট্রা। ঠিক আছে, এর চেয়ে বেশিও হতে পারে। ঠিক আছে, তো আচ্ছা। এটার একটা লিমিট আছে, এটার একটা লিমিট আছে। সেই লিমিটটাও আসলে তোমাদের বইয়ের আছে কিনা আমি জানি না, যে ওইটা নিয়ে যদি বলে পড়তে, তাইলে আমরা, যদি চোখে পড়ে যে বইয়ে ওটা আছে, তাহলে আমি বলবো, তা না হলে অতটা দরকার নাই। ঠিক আছে, ইন্টেজার। ঠিক আছে, এরকম ধরনের যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে, পজিটিভ, নেগেটিভ, ঠিক আছে, অনেক কিছুই কিন্তু হতে পারে। তো ধরো তুমি একটা ভ্যারিয়েবল বানাতে চাচ্ছ, ঠিক আছে, সেটার নাম দিবা হচ্ছে এস, যেমন আমরা বলি এক্স, তাই না? ইউজুয়ালি অ্যালজেব্রা করার সময় আমরা বলি, ঠিক আছে, বীজগণিত করার সময় আমরা বলি হচ্ছে এক্স, ধরি এক্স সমান সমান এত, এরকম টাইপের বলি না? হ্যাঁ। তো ঠিক সেরকম আমরাও এখানে ইন্টেজার এক্স সমান সমান, ধরো তুমি বলতে পারো 23। আচ্ছা, প্রত্যেকটা কমান্ড শেষেই তোমাকে সেমিকোলন দিতে হবে। আচ্ছা। কথা বলা গেছে? ওই বুঝতে যে পারছো? মাঝখানে আপনি স্পেস দিয়েছেন, ওটা কি না দিলে হবে? হ্যাঁ, আচ্ছা, এখানে তোমার Okay. এই জায়গায় স্পেস না দিলে সমস্যা, সমস্যা নাই। এখানে স্পেস না দিলে সমস্যা নাই, কিন্তু এইখানে কিন্তু স্পেস দেওয়া লাগবে, না হলে সে মনে করে নাহলে পুরোটা একসাথে একটা হয়ে যাবে। শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা। ওই জায়গাগুলোতে তুমি মানে প্রোগ্রামিং এ মনে করো যে কোনো জায়গায় যেখানে তোমার মনে হবে যে আসলে স্পেস না দিলে নয়, সেখানে যেমন পুরা জিনিস এক লাইনে লেখা যায়, জানো? যেমন ধরো আমি যদি এইটা এখানে লিখি, তাইলেও আসলে অতটা সমস্যা নাই, সেমিকোলন দিয়ে মনে করো লাইনের পর লাইন সব লেখা যায়, খারাপ দেখা যাবে। খারাপ দেখা যায় আর কি। ঠিক আছে, এটাই। আর আরেকটা জিনিস বলা হয় হচ্ছে তোমাকে, একটা কথা আছে, ঠিক আছে, যে কথাটা ইন্ডেন্টেশন। ঠিক আছে, ইন্ডেন্টেশন মানে হচ্ছে যে আমরা প্যারাগ্রাফ শুরুর আগে একটু ডানে দিয়ে লিখি না, একটু হালকা ডানে দিয়ে, যেমন দেখো এইখানে যে স্পেস দিছি না একটু, ঠিক আছে, হ্যাঁ। এই স্পেস দেওয়াটা ভালো। তাতে করে বোঝা যায় যে আমরা এখন মেইন ফাংশনের ভিতরে কাজ করতেছি, যে মেইনের ভিতরে ধরো ওর জিনিসপাতি আর কি, বাচ্চা কাচ্চা আর কি। ঠিক আছে, তার ভিতরে ধরো আরো বাচ্চা কাচ্চা থাকতে পারে, এরকম আর কি। ঠিক ও, আছে, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এটা করলে আর কি আমাদের নিজেদের জন্য সুবিধা হয়। তো কিছু জিনিস আছে যে তুমি যদি মেনটেন না করো, তাইলেও করা যাবে। যেমন বাস্তব কথা হচ্ছে যে আমি যদি পুরাটাই এক লাইনে লিখি, ঠিক আছে, ধরো, আচ্ছা, যেমন ধরো এইটা যদি আমি এখানে লিখি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইটা যদি এখানে লিখি তাহলে সমস্যা আছে, কারণ সে হচ্ছে এটাকে কমেন্ট ভাবতেছে। ডাবল স্ল্যাশের ডান সাইডে যা লিখবা তাই কমেন্ট হয়ে যায়। ঠিক হ্যাঁ। আছে, তো ঠিক আছে, তুমি চাইলে এটাকে যদি এইভাবে দাও, ঠিক আছে, এভাবে দাও, তাহলে কিন্তু সে আর কমেন্ট হিসেবে তখন নিবে না। তখন দেখো আবার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কালার দিয়ে আর কি খুব ভালো মতো বোঝা যায়। তারপরে ধরো আমি চাইলে এইটাকেও এইখানে লিখতে পারি, মানে পুরাটাকেই মনে করে এক লাইনে আমি নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে, সমস্যা নেই, বুঝছি। এক লাইনে, কিন্তু জিনিসটা হচ্ছে দেখতে খুবই খারাপ লাগবে, এটাই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা এখানে এক্স ইকুয়ালস টু 23, তারপরে বলতেছি প্রিন্টএফ এইটা। ঠিক আছে, তো আমি যদি রান করি তাহলে কি হবে? তাহলে সে প্রথমে মেইন ফাংশনের মধ্যে ঢুকবে। সি প্রোগ্রাম সবসময় জানে
শুরু করতে হয় মেইন ফাংশন যেখানে লেখা আছে ওখান থেকে শুরু করবা, এটাই হচ্ছে সি প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, সে সেখান থেকে বিভিন্ন জায়গায় যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে 3 নাম্বার লাইন, ঠিক আছে, এই যে বাম সাইডে দেখো লাইন নাম্বার দেওয়া আছে। প্রথমে সে এই যে এইগুলো পার করে আসবে, সে এগুলো বেসিক্যালি পার করে আসবে, কিন্তু এখানে আমাদের তেমন কোনো ইনফরমেশন নাই। এখানে শুধু হচ্ছে লেখা আছে যে stdio ফাইলটা ইনক্লুড করো। ঠিক আছে, মানে ওই stdio ফাইলটা থেকে সমস্ত ফাংশন গুলোকে চিনে আসো। তারপরে 2 নাম্বার লাইনে কিছুই নাই, 3 নাম্বার লাইনে বলছে যে মেইন। ঠিক আছে, মেইন। আচ্ছা, মেইন ফাংশন তো তার মধ্যে যখন যেহেতু মেইন ফাংশনটা সে দেখছে, সে মেইন ফাংশনের মধ্যে ঢুকবে। ঢোকার পরে প্রথম লাইন দেখে কমেন্ট, এটা একদম ফেলে দিবে, এটার কোনো কাজ নাই। ঠিক আছে, হ্যাঁ। ফোর্থ লাইনে, ফিফথ লাইনে এসে সে দেখবে ইন্টেজার এক্স সমান 23। তার মানে সে বলতেছে একটা এক্স নামের, ঠিক আছে, এই নামটা কিন্তু সম্পূর্ণ আমাদের বোঝার জন্য, কম্পিউটারের জন্য আসলে এগুলো কোনো বিষয় না, শুধু আমাদের বোঝার জন্য এক্স হচ্ছে বিষয়। তুমি এটা যা খুশি তাই নাম দিতে পারো। ঠিক আছে, এরকম টাইপের যা খুশি তাই নাম দিতে পারো। কিছু নিয়ম আছে, যেমন তোমার ভ্যারিয়েবলের নাম সবসময় একটা লেটার দিয়ে শুরু হওয়া লাগবে, কারণ 1 2 3 লিখলে তো ও ভাববে যে এটা মনে হয় নাম্বার, তাই না? তো হ্যাঁ। শুরু হওয়া লাগবে একটা লেটার দিয়ে, এবং তুমি লাস্টে কোনো নাম্বার চাইলে লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু শুরু হওয়া যাবে না আর কি। এবং আরেকটা জিনিস আছে হচ্ছে আন্ডারস্কোর দেওয়া যায়। এই নর্মাল বড় হাতের লেটার, ছোট হাতের লেটার যে কোনোটাই লিখতে পারো, সমস্যা নাই। এবং বড় হাত ছোট হাত ম্যাটার করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে তোমার এইখানে নাম্বার দিতে পারো, আন্ডারস্কোর দিতে পারো, মানে ধরো তোমার নর্মাল ইউজার নেম যেরকম ভাবে আমরা লিখি, ধরো, তাই না? আমরা তো ধরো নর্মালি এখন অনলাইন যুগে মোটামুটি জানি যে আমার একটা ইউজার নেম যদি কোথাও লিখতে বলে, অ্যাকাউন্ট যদি করতে বলে, তাহলে ইউজার নেম যেগুলো যেভাবে লেখা যায় সেরকম। যেমন আমার ইউজার নেম হচ্ছে শাউন265। ঠিক আছে, এটা একটা ঠিকঠাক ভ্যারিয়েবল। ঠিক আছে, তো এরকম টাইপের। তো তুমি ধরো নিজের সুবিধার জন্য যা ইচ্ছা তাই দিতে পারবা। তো ও এক্স নামের একটা ইন্টেজার তৈরি করবে, ভ্যারিয়েবল। তো সেই ভ্যারিয়েবলের ভ্যালু সে সেট করবে 23। এটা কি বোঝা গেছে এই লাইনটা কি করবে? আচ্ছা, ঠিক আছে। তো তোমার এই লাইনটা এই ধরনের জিনিস অনেক আসবে। তো তোমাকে একটা জিনিস বলি যে তুমি ভ্যারিয়েবলকে কিভাবে চিন্তা করবা। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল যদি থাকে, তুমি চিন্তা করবা যে একটা বক্স আছে, বক্সের নাম হচ্ছে তুমি যে ভ্যারিয়েবলের নামটা দিয়েছো সেইটা, এবং ওই বক্সের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে। যেমন এই মুহূর্তে ওই বক্সের মধ্যে আছে 23। বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, তো তারপরের লাইনে তেমন কিছুই না, প্রিন্ট এফ। তারপরে কি লিখছে যে একটা কিছু প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? এই কথাটা প্রিন্ট করবে। কি লিখছে আমি জানি না, র্যান্ডমলি লিখছে QWJHD, ওইটাই সেটা সরাসরি প্রিন্ট করে দিছে। তারপরে একটা স্পেস দিতে চাইলে দিতে পারো, না এলে নাই, কোনো সমস্যা নেই। হোয়াইট স্পেস এখানে ম্যাটার করে না সেরকম। ঠিক আছে, লাস্টে এই যে রিটার্ন 0, যখনই রিটার্ন 0 দাও তখনই ও বুঝতে পারে যে আমার মেইন ফাংশনের কাজ শেষ। ঠিক আছে, রিটার্ন 0 লেখা মানেই ও বুঝতে পারে আমার মেইন ফাংশন এর কাজ শেষ। ঠিক আছে, হুম। আচ্ছা, তো তোমাকে তো তাহলে তুমি কি প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝছো যে কিভাবে কাজ করে একটা কম্পিউটার? প্রত্যেক লাইন ধরে ধরে কাজ করে সে। ঠিক আছে, আচ্ছা। এই লাইনটাই সবসময় দেখো, আমি কি বলছি যে একটা এক্স সমান সমান 23। আচ্ছা, আমি যদি এখন আরেকটা ভ্যারিয়েবল লিখি ওয়াই সমান সমান ধরো 10, ঠিক আছে, হুম। এইটা কাজ করবে না। দেখো তো কারণ লাইন আর মানে 5 নাম্বার আর 6 নাম্বার লাইনের মধ্যে পার্থক্য কি আছে? 5 6 পার্থক্য। হুম, মানে 5 বলতে হচ্ছে ও, আপনার তো ওখানে এই যে পূর্ণ সংখ্যা x সমান 23, এখানে সেমিকোলন দিয়ে ওই লাইন তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে তো আপনার ইন্টিজার লেখা হয়নি, এই কারণে আসবে না নাকি? এটাই সব সময় যখন আমি নতুন একটা ভ্যারিয়েবল, এটাকে বলা হয় ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কমেন্ট আকারে লিখে দেই, ডিক্লেয়ার অ্যান এ নিউ ইন্টেজার এক্স। ঠিক আছে, যখনই তুমি নতুন একটা ভ্যারিয়েবলকে ইন্ট্রোডিউস করবা, তখন সব সময় তোমাকে এইভাবে ইন্ট লিখতে হবে। বোঝা গেছে? হুম। হ্যাঁ, ঠিক আছে। তুমি যদি ওইটা লেখো তখনই ও বুঝে আচ্ছা আমার নতুন একটা বক্স লাগবে। ঠিক আছে, হুম। আচ্ছা, ভার্সেস তুমি যদি এখন এইটা লেখো, ধরো 20, এটা কিন্তু ঠিকঠাক আছে। কেন বলো তো?
কারণ ও হচ্ছে শুধু চেঞ্জ দ্য ভ্যালু অফ এক্স। ও ও জানে। তার মানে আগে একবার ব্যবহার করা আছে এই দেখ, জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুধুমাত্র যখন বা আচ্ছা আমি ক্রিয়েট লিখি তাহলে হয়তো তোমার বুঝতে সুবিধা হবে, তবে এটাকে ডিক্লেয়ার করা বলে। ঠিক আছে, তো ঘোষণা দেওয়া বা ডিক্লেয়ার করা, তার মানে হচ্ছে তুমি দেখছো যে কমেন্ট কত হেল্পফুল, বোঝা যাচ্ছে কিন্তু যে আসলে আমি কি করতেছি এই লাইনে, করতেছি কি, নতুন একটা ইন্টেজার ক্রিয়েট করতেছি, মানে নতুন একটা বক্স বানাচ্ছি যেটার মধ্যে, যেটার গায়ে লেখা আছে এক্স, এবং ওইটার মধ্যে ওই বক্সের মধ্যে ভ্যালু রাখলাম 23, 5 নাম্বার লাইনে এইটা করছি। বোঝা গেছে? আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। 6 নাম্বার লাইনে নতুন একটা বক্স নিয়ে আসছি ওয়াই নামে, তার মধ্যে 10 রাখলাম। আচ্ছা আচ্ছা, 7 নাম্বার লাইনে কি করছি, ওই যে, 7 নম্বরে চেঞ্জ দ্য ভ্যালু। হ্যাঁ শুধুমাত্র চেঞ্জ করছি কিন্তু আমরা। তো আমাদের ওই যে এক্স নামের যে বক্সটা ছিল, ওই বক্সের থেকে আগে যে 23 ছিল তাই না, আগের ভ্যালু ছিল হ্যাঁ 23, ওইটাকে ফেলে দিছি, ফেলে দিয়ে আমরা নতুন ভ্যালু বসাইছি 20। এখন এক্স মানেই 20, এই লাইনের পর থেকে এক্স মানে 20। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখি, যদি এইটা লিখি y ইকুয়ালস টু ধরো এক্স প্লাস ওয়াই, বলো তো দেখি এখানে y এর ভ্যালু কত হবে, কি করতেছে এবং কত হবে। এক্স প্লাস ওয়াই তো 30 হবে। 30 হবে, এক্স্যাক্টলি, বুঝতে পারছো? তার মানে হ্যাঁ চেঞ্জ দ্য ভ্যালু অফ ওয়াই টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যত, সেইটা শুধু আমরা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ তো এই আর কি। ঠিক আছে, চেঞ্জ দ্য ভ্যালু অফ ওয়াই টু এক্স, হ্যাঁ এটা এইটাই আর কি। ঠিক আছে, তো এটা কি ছোট চিকন করা যায় না, না আচ্ছা করা যায় না। তো ঠিক আছে, তো এটাই আর কি আমাদের। এখন হ্যাঁ একটু এক লাইনে নিয়ে আসার চেষ্টা করলাম আর কি, এখান থেকে ছোট বড় করা যাচ্ছে না। তো হ্যাঁ এই আর কি, তো তুমি মোটামুটি অনেক কিছু বুঝে ফেলছো অলরেডি। ঠিক আছে, তার মানে তোমাকে যখন একটা নতুন ইন্টিজার ক্রিয়েট করতে হয়, নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবা, তখন তোমাকে বলতে হবে তুমি যে, মানে মেইন কথা হচ্ছে তুমি একটা ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা বক্স, তুমি একটা নতুন আচ্ছা ভ্যারিয়েবল যখন মানে নিয়ে আসতে চাচ্ছ, মানে নতুন একটা বক্স নিয়ে আসতে চাচ্ছ, তোমাকে বলতে হবে ওই বক্সের মধ্যে কোন টাইপের ডাটা তুমি রাখবা। যেমন এই যে ইন্টেজার, ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্ট। আরেকটা আছে, হয়তো তুমি পূর্ণ সংখ্যা দিয়ে তো সব কাজ করা যায় না, যেমন তোমার কি বলে, তোমাকে ধরো বললাম যে বৃত্তের ক্ষেত্রফল বের করো, তো বৃত্তের ক্ষেত্রফলে তো পাই আছে তাই না, হ্যাঁ। পায়ের মান তো পূর্ণ সংখ্যা না। না। হ্যাঁ, তো তখন তোমাকে অন্য ধরনের একটা টাইপ লাগবে। ঠিক আছে, ওইটার নাম হচ্ছে ফ্লোট। ঠিক আছে, মানে দশমিক দশমিক ফ্ল্যাট। সংখ্যাকে এখানে বলা হয় ফ্লোট। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক আমি ওইটাতে পরে আসতেছি, কিন্তু কথা হচ্ছে যখনই তুমি একটা নতুন ভ্যারিয়েবল আনবা, তখনই তোমাকে বলতে হবে, মানে যখন এই যে বক্সটা তুমি ক্রিয়েট করলা, ওই বক্সের মধ্যে কোন ধরনের ডাটা তুমি রাখবা। ঠিক আছে, কোন ধরনের ডাটা তুমি রাখবা সেটা তোমাকে বলে দিতে হবে। যে সেটাই আর কি আমরা এখানে করছি, যখনই আমরা এক্স ইকুয়ালস টু 23 একটা নতুন ইন্টেজার তৈরি করতে চাচ্ছি, এর আগে তো কোথাও এক্স ছিল না তাই না, এই লাইনের আগে কোথাও এক্স ছিল না, তার মানে এখানেই এক্স কে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, তখন আমাকে বলে দিতে হবে যে তোমার একটা ইন্টেজার তৈরি করা হচ্ছে, এক্স হচ্ছে একটা ইন্টেজার, এক্স হ্যাঁ বক্সটার মধ্যে তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবা, তুমি যদি 23.5 রাখতে যাও, ঠিক আছে, তাহলেও হবে না। যেমন দেখি আমরা এক্স এর মান, ধরো এক্স এর মান 23.5 দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু লিখতে পারবো না, এখানে কিছু একটা হবে, হয় ইরর দিবে, না হয় অন্য কিছু হবে, এমনও হইতে পারে 23 হতে পারে, অথবা 24 হয়ে যেতে পারে, মানে ইন্টেজার হয়ে যাবে। ঠিক আছে, এখন ঠিক প্রশ্ন আছে। হচ্ছে, আমি জানি না যে কি হবে, দেখি আমি আগে রান দিয়ে দেখি উত্তর কি হবে। ঠিক আছে, যে আমি রান দিয়ে দেখি কি হয়, দেখো কোনো ইরর দিছে কি, না। ইরর দেয় নাই, তার মানে এইটা ইরর দিচ্ছে না কিন্তু, ঠিক আছে, নো ইরর, বাট, ঠিক আছে কোনো ইরর নাই, বাট কি ভ্যালু সেটা আমি জানি না। আচ্ছা তো আমি এখন জানতে চাই যে এক্স এর ভ্যালু আসলে কি, ও এতক্ষণ যা করছে এই যে এক্স প্লাস ওয়াই যোগ করে যে 30 বানাইলো, সেটা তো মনে মনে হিসাব করছে, তুমিও জানো যে হ্যাঁ ও মনে 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 হয় 30ই পাইছে, কিন্তু ও কিন্তু তোমাকে বলে নাই, যেমন এখন ও 23.5 কে নিয়ে যে কি করতেছে এটা কিন্তু তুমি জানো না।
ঠিক আছে? হুম, আপনি বলছো যে এক্স এর মধ্যে তুমি পূর্ণ সংখ্যা রাখবা, কিন্তু ওকে দিছো দশমিক সংখ্যা। এখন এটা নিয়ে ও কি করবে? তো ইররও দিল না। ও কি 23 রাখলো নাকি 24 রাখলো আমি জানতে চাই। তখন আমার কি করা আচ্ছা, উচিত? আমি যদি দেখতে চাই এক্স এর ভ্যালুটা আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে তো প্রিন্টে লিখা লাগবে। প্রিন্টে লেখা লাগবে, রাইট? ঠিক আছে, প্রিন্টে লেখা হুম, লাগবে। এখন আমি এখানে এক্স লিখি, তাহলে কি এক্স এর মান প্রিন্ট হবে? এক্স এর মান মানে মানে ধরো আমি শেষে যেটা লিখেছেন সম্ভবত ওইটা হবে 23.5। হ্যাঁ, এই প্রোগ্রামটা রান দিলে, এই লাইনটা রান দিলে কি হবে বলো তো দেখি। ট্রিক কোয়েশ্চেন, ট্রিক কোয়েশ্চেন, খেয়াল করে দেখো। এই এক্স এর মানও রয়েছে কিন্তু আবার শুধু এক্স আসবে আমার যেমন মনে হয়। এক্স্যাক্টলি, তোমার এটা যদি রান করো শুধু দেখি এক্স দেখি। লেখাটাই আসবে। ঠিক আছে, ডাবল কোটের মধ্যে যদি কিছু লেখা হয় ওটাকে বলা হয় হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এগুলোকে বলা হয় ডাবল কোটেশনের মধ্যে লেখা থাকলে, এগুলো হচ্ছে সব টার্মিনোলজি শিখাচ্ছি আর কি, হয়তো তোমার বইয়ে থাকার কথা। স্ট্রিং মানে হচ্ছে সুতা, তাই না? হ্যাঁ, স্ট্রিং মানে তো সুতা, এটা তো জানো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে স্ট্রিং বলা হয় মানে হচ্ছে সুতার মধ্যে, আসলে এখানে যেটা বোঝানো হয়েছে, ধরো পুঁথি পরপর বসায়, সুতার মধ্যে পুঁথি পরপর বসায় ধরো একটা মালা বানানো হয় না? তো স্ট্রিং নামটা ওখান থেকে আসছে, যে স্ট্রিং হচ্ছে তোমার সুতার মতো, তুমি এইটার মধ্যে একটার পর একটা ক্যারেক্টার বসায়, মানে অক্ষর বসায় বসায় একটা সেন্টেন্স তৈরি করবে। তো সেন্টেন্স তো আসলে বলা যায় না, ওয়ার্ডও হতে পারে, সেন্টেন্স হতে পারে, এই জন্য এটাকে নাম দিছে স্ট্রিং, যে এটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার পাশাপাশি বসানো। তো এটাই, তো যাই হোক তুমি এটা ঠিকই ধরছো, এক্স লেখাটাই আসবে। ঠিক আছে, সরাসরি এক্স লেখাটাই আসবে, এটার নাম ম্যাটার করে না। মেইন কথা আমি বলতে যাচ্ছি যে এটা একটা এক্স লেখাটা চলে আসবে, এটা তুমি ঠিকই ধরছো। সমস্যা আচ্ছা, হচ্ছে তাহলে আমি যদি এক্স এর মান দেখতে চাই, এক্স নামের একটা ভ্যারিয়েবল সেটার মান দেখতে চাই, এটা আমি কিভাবে আমার মানে সি প্রোগ্রামকে বুঝাবো? না, হুম, কারণ এটা দিলে তো সে বুঝতেছে যে এক্স কথাটা প্রিন্ট করো। আচ্ছা, তো তোমাকে সেটা বলি যে এই যে প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ এটা হচ্ছে ফাংশন। যখনই তুমি দেখবা, তোমাকে গতদিন বলেছিলাম যে আমাদের এফ অফ সামথিং যেরকম ছোটবেলায় লিখতাম, ঠিক আছে, তো ম্যাথে তো আসলে বেশি নাম লাগে না, কিন্তু এখানে তোমার কাজ করতে গেলে অনেক ধরনের নাম লাগে, এই জন্য অনেক লেটারের নাম লিখতে পারো। তো যখনই তোমার একটা নাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটে কিছু লেখা হবে, বুঝবা যে ওটা ফাংশনের মতো, যেমন এটাই তো ম্যাথে করতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে সাধারণত আমরা লিখতাম হচ্ছে এফ অফ এক্স, মানে হচ্ছে এক্স হচ্ছে ওইটার আর্গুমেন্ট বলি আমরা, বা কি কি বলতাম জানি না, মানে এক্স ইনপুট দিচ্ছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, যদি আমি এরকম লিখি তাহলে কি বুঝতা? তখন তো আপনার স্থানাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তখন স্থানাঙ্ক হয়ে যাবে, তবে তোমার এইটাতে যেটা বোঝানো হয় যে আচ্ছা, একটা ফাংশনের দুইটা ইনপুট, এক্স একটা ইনপুট, ওয়াইও একটা ইনপুট, মানে দুইটা আলাদা আলাদা ইনপুট দিতে হয়। ঠিক আছে, যেমন আচ্ছা, এই ধরনের ফাংশন কি আছে? আম, আচ্ছা, যেমন যেমন ধরো আমি যদি বলি যে এফ অফ এক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার তো সহজে লেখা যায় না, ধরো এক্স ইন্টু এক্স লিখলাম, আচ্ছা, তাহলে কি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, মানে তুমি যদি এখানে, এটা কিন্তু আমি জাস্ট নর্মাল ম্যাথ বুঝাচ্ছি তোমাকে, ঠিক আছে, এটা কিন্তু প্রোগ্রামের অংশ না। ঠিক আছে, এটা সম্পূর্ণ ম্যাথ লিখতেছে, আমি টাইপ করার জায়গা নাই এই জন্য লিখতেছি। আচ্ছা। তো আমি যদি এফ অফ থ্রি লিখি তাহলে আউটপুট কি আসবে বলো তো? তাহলে 3 গুণ 3 হ্যাঁ, তাহলে 9 আসবে। 9 আসবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো তোমার যদি এফ অফ এক্স ওয়াই, যদি এরকম আরেকটা ফাংশন থাকতো, এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়াই বা ওয়াই স্কোয়ার, তাহলে এফ অফ 3,4 এর মান কত আসবে বলো তো দেখি? 9 25। 25, ঠিক আছে। তো মানে হুম, এইটাই আর কি। তোমার এক্স কমা ওয়াই মানে হচ্ছে দুইটা ইনপুট। সিমিলারলি তোমার ফাংশনে অনেকগুলো ইনপুট থাকতে পারে, এক্স কমা ওয়াই কমা জেড, কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এরকম অনেক ধরনের input থাকতে পারে, টি, ঠিক আছে, তুমি যত বেশি কমা কমা দিয়ে যত দরকার তোমার ফাংশন যত দরকার তত লিখতে পারবা, ঠিক আছে, তো তত ফাংশন বোঝাবে। বুঝতে পারছো? হুম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কম্পিউটারেও তাই, মানে আমাদের সি প্রোগ্রামেও তাই, এগুলো তো ম্যাথে ছিল, আমাদের সি প্রোগ্রামেও আসলে তাই, যে আমাদের এইখানে মেইন ফাংশন যে আছে, মেইন কথাটা লেখার পরে এটাকে যেহেতু একটা ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা ফাংশন। যে আচ্ছা, কোনো
একটা ভ্যারিয়েবলের নাম টাইপের যদি থাকে যেমন মেইন, তারপরে যদি একটা ব্র্যাকেট দেওয়া হয় তাহলে বুঝতে হবে ওটা ফাংশন। আচ্ছা, এই ফাংশনের ইনপুট কয়টা বলো তো দেখি, মেইন ফাংশনের। ইনপুট হ্যাঁ, ইনপুট আচ্ছা ইনপুট দেখি। তো মনে হয় একটাই হবে নাকি? আচ্ছা, এই 14 নম্বর লাইনে এফ অফ এক্স সমান সমান হুম, এক্স স্কোয়ার্ড, এইখানে এক্স এফ এর ইনপুট কয়টা ছিল এফ ফাংশনের? এটা বুঝতেছি না। আচ্ছা, এই লাইনে কয়টা ইনপুট ছিল? ইনপুট কি চলক হিসেবে হবে না কিরকম? চলক চলক, আচ্ছা হ্যাঁ চলক চলক, ঠিক আছে, হ্যাঁ তাহলে কয়টা দুটো চলক? হবে। দুটো হবে। এইখানে চলক কয়টা? একটা, একটা। এইখানে চলক কয়টা লিখছি? চারটে। চারটা। এইখানে চলক কয়টা আছে? তাহলে এখানে দুটো না, এই নাকি? মেইনে কি কোনো চলক আছে ব্র্যাকেটের মধ্যে? মেইন, ও এটা তো ফাংশন আছে। না না, এখানে নাই। হ্যাঁ, মেইন ফাংশনের কোনো ইনপুটই থাকে না, বোঝা গেছে? হ্যাঁ, কোনো চলকই থাকে না, ঠিক আছে, মেইন ফাংশনটার কোনো চলক নাই। ঠিক আছে, প্রিন্টএফ ফাংশনটার কয়টা চলক আছে? এখানে একটা। একটা চলক আছে, ঠিক আছে। সো প্রিন্টএফ ফাংশনের যে চলকটা থাকবে, যদি একটা চলক থাকে, তার অবশ্যই সেটা ডাবল কোটেশনে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তবে তবে প্রিন্টএফ ফাংশন একাধিক চলকও নিতে পারে, যেমন দেখাই। ধরো এরকম লিখলাম, ঠিক আছে, বা আচ্ছা আমি তোমাকে ডবল কোটেশন আসেনি। হুম, এটাই দেখাই, ঠিক আছে, যে সামথিং, ঠিক আছে, প্রথম প্রথম চলকটা হচ্ছে তার ওই যে ডাবল কোটেশনের মধ্যেই দিতে হবে। দ্বিতীয় চলকটা তোমার অন্য যা কিছু হতে পারে, ঠিক আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে, মানে যতগুলো ভ্যারিয়েবল আছে তুমি দাও, যেমন আমাদের এখানে এক্স আর ওয়াই ভ্যারিয়েবল আছে, তাই না? আমরা হুম। চাইলে এক্স আর ওয়াই লিখতে পারি। এটা এখানে কোটেশন লাগবে না? এটা কোটেশন হবে না, কোটেশন শুধু ও, থাকবে, এই কোটেশন শুধু থাকবে প্রথমটাতেই, ঠিক আছে। ঠিক আছে। মানে ও হচ্ছে প্রথম চলক যেটা থাকবে, প্রথম চলকটাই হচ্ছে ওকে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, মানে প্রথম চলকটা হতে হবে, প্রথম চলকের টাইপ হতে হবে স্ট্রিং। যেমন এইখানে এই যে এক্স একটা চলক ছিল, এক্স চলকটার টাইপ কি? পূর্ণ এক্স সংখ্যা পূর্ণ সংখ্যা বা ইন্টেজার, বা ঠিক আছে। ইন্টিজার? হ্যাঁ, সবসময় ইন্টেজার বলার চেষ্টা করো, তাহলে মনে থাকবে যে ঠিক আছে। তোমার ইন্ট ইন্ট লিখতে হয়, এটা মনে থাকবে, ঠিক আছে। ইন্টেজার মানেই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো হ্যাঁ, আমাদের ইন্ট হচ্ছে এক্স এর টাইপ, ঠিক আছে। কিন্তু প্রিন্টএফ ফাংশনের যে প্রথম চলক থাকবে সব সময় সেটার টাইপ হবে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। অতএব তাকে অবশ্যই তোমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা যে এটার টাইপটা বেসিক্যালি তো স্ট্রিং এ আছে, তার মানে ওটা কাজ করবে, যেমন এটাও হচ্ছে প্রথম চলকটা স্ট্রিং হবে, ঠিক আছে। এবং এইটা রান করলে কি হবে চিন্তা করো, এই দুইটা লাইন যদি আমি রান করি, পুরোটাই রান করলে ও তো বাকিটা মনে মনে হিসাব করবে, দেখাবে শুধু তোমাকে এই দুইটা, ঠিক আছে। এইটা যদি তাহলে করো, ডট ডট আসবে আর এক্স হয়, মানে রাইট, দুটো মিলে একটা আসবে সম্ভবত। হ্যাঁ। তো নাকি? তুমি এটাই যে দেখো, প্রথম তাই? কথা হচ্ছে ওকে কিন্তু এইটাও বলে দিতে হয় যে পরের লাইনে যাও, ঠিক আছে। পরের লাইনে যাইতে না বলে, মানে বলছি না যে ওকে সবকিছু মুখে তুলে খাওয়াইতে হবে, তুমি হুম। যদি ওকে না বলো যে পরের লাইনে যাইতে হবে, ও সে পরের লাইনেও যাবে না, ও ডট 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 লিখে দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন গেল, ঠিক আছে। আমি আসলে এই এক্সটা তোমার এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড না, কারণ এটা তুমি বুঝতেই পারছো যে এক্স প্রিন্ট হবে। তবে আমি তোমাকে বলেছিলাম যে আমরা আসলে চাই হচ্ছে এক্স এর মান প্রিন্ট করতে, এক্স চলকটার মান কত সেটা প্রিন্ট করতে চাই। তো সেটা হ্যাঁ। প্রিন্ট করার জন্য একটা মানে ইয়ে আছে, যে তুমি কোনো কিছু যদি প্রিন্ট করতে চাও, ধর একটা ডিজিটকে যদি প্রিন্ট করতে চাও বা একটা ইন্টেজারকে যদি তুমি প্রিন্ট করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে এই যে স্ট্রিং এর মধ্যে তুমি এইটা লিখতে হয়, এগুলা মুখস্থ, ঠিক আছে। যে পার্সেন্ট পার্সেন্টেজ। পার্সেন্ট লেখার পরেই ও যখনই, মনে রাখবা, স্ট্রিং এর মধ্যে যখনই ও পার্সেন্ট দেখে, প্রিন্ট ফাংশন বোঝে যে আচ্ছা এখানে আমি আসলে পার্সেন্টের জায়গায় অন্য একটা কিছু বসাতে চাচ্ছি, একটা চলকের মান বসাবো, ঠিক আছে। তো চলকের মানটা কি, সে তখনই খোঁজে যে প্রথম চলকটাকে এক্স, তো এক্স এর মান বসায়, এবং এই যে ডি দিয়ে বোঝাই হচ্ছে ওটা ডিজিট প্রিন্ট করতে হবে, মানে তোমার যদি কখনো পূর্ণ সংখ্যা বা ইন্টেজারকে প্রিন্ট করতে হয়, সবসময় পার্সেন্ট ডি লিখতে হয়, এটা মুখস্থ, আচ্ছা, বুঝতে পারছো? ডি।
আমরা স্যার মনে হয় হলো ডেসিমাল দিতে। হ্যাঁ ডেসিমাল না, ডিজিট, ঠিক আছে, ডেসিমাল ডিজিট। না, ডিজিট, ঠিক আচ্ছা। আছে। তো এখানে আচ্ছা ডেসিমালও বলা যায়, সমস্যা নাই, ঠিক আছে, ওইটাও বলা যায়, তবে এটা কিন্তু দশমিকে দেখায় না, ঠিক আছে, এটা কিন্তু দশমিকে দেখায় না, এটা মাথায় রাখতে হবে, শুধু এটা বুঝতে হবে, কারণ এক্স তো আচ্ছা, আসলে ঠিক আছে। ইন্টেজার, ঠিক আছে, এক্স হচ্ছে আসলে ইন্টেজার, তো ডেসিমাল ইন্টেজারে লিখতে পারে সেটা তুমি বলতে পারো, তবে শুধু ডেসিমাল বললে এটা ঠিক হবে না হয়তো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, হইলো, মানে এটাই তো পার্সেন্ট ডি, এটা মুখস্থ করি, ঠিক আছে, আমারও হয়তো ভুল হইতে পারে, আমারও খেয়াল নাই এতদিনে, ঠিক আছে। ঠিক আছে, তো এখন হ্যাঁ, কারণ এটার কারণ আছে যে পার্সেন্ট ও দিয়ে আসলে অক্টাল হয়, তারপর পার্সেন্ট এক্স দিয়ে আবার হচ্ছে হেক্স হয়, ঠিক আছে, তো মানে ডি দিয়ে ডেসিমাল হইতেও পারে, জানি না, ঠিক আছে, আমার খেয়াল নাই এটা দেখ, সমস্যা নেই। ঠিক আছে। এটা কোনো বিষয় না। এখন বাট মুখস্থ করার বিষয়টা হচ্ছে তোমার এইটা যদি একটা ইন্টিজার হয় সেটাকে প্রিন্ট করার জন্য পার্সেন্ট ডি লাগে, আচ্ছা। ঠিক আছে, কারণ ও যখনই মানে এইটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই যে stdio.h আছে, এটার মধ্যে বলে দেওয়া আছে, যখন প্রিন্টএফ ফাংশনের ডেফিনেশনের মধ্যে বলে দেওয়া আছে, যদি তুমি প্রিন্টএফ ফাংশনের স্ট্রিং এর মধ্যে কোথাও পার্সেন্ট দেখো, তাহলে বুঝবা যে ওখানে চলকের মান বসাইতে হবে। কোন চলক? দ্বিতীয় চলকটা, ঠিক আছে, দ্বিতীয় চলকটার মান সে এখানে বসাই দিবে, এবং ডি দেখলে বুঝবে যে সেটাকে পূর্ণ সংখ্যার আকারে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা। তো এবার আসো আমরা দেখি, রান করে দেখি, রান করলে দেখো 23 আসছে, তার মানে বুঝাচ্ছে তুমি যদি 23.5 দাও তারপরেও কিন্তু ও নিবে না, তার মানে সে এইটাকে চেঞ্জ দ্য ভ্যালু অফ এক্স টু 23, ঠিক আছে, দাটা উঠাই দিই, জায়গা হচ্ছে না তো, ঠিক আছে, এক লাইনের মধ্যে আনার চেষ্টা করতেছি আর কি, তো এইটাই, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ওভারঅল কিভাবে আসলে মোটামুটি কাজ করতে হয়, এই জিনিসগুলো যদি জানো এইটা দিয়েও তুমি অ্যাটলিস্ট অনেক ইন্টারেস্টিং কিছু করতে পারবা, ঠিক আছে। তো যেমন আমরা গতদিন দেখতেছিলাম যে আসলে কিভাবে আমাদের আহ হচ্ছে ইয়া করতে হয়, আম, কি নাম, যে আমাদের ধরো 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে n পর্যন্ত ইনপুট যোগ করতে হয়, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। মনে করেন এখানে এই আচ্ছা বুঝতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, এই যে সমস্যা নেই। এক্স এর সাথে সাথে মনে করেন ওয়াই এরও বের করবো, তখন কি পার্সেন্ট ডি দুটা দেওয়া লাগবে? হ্যাঁ মানে তুমি হচ্ছে এইখানে লিখবা, আচ্ছা তোমাকে এখন বলে দেই যে এই যে এফটা মানে কি, এই এফটা স্ট্যান্ডস ফর ফরম্যাট, ঠিক আছে, প্রিন্ট ফরম্যাট, তুমি এইখানে যেইভাবে লিখতে চাও ঠিক সেভাবেই লিখবা, ঠিক আছে। যেমন তুমি চাও ধরো এক্স ইজ, এইখানে লিখবা হচ্ছে, মানে ধরো তোমার মনে মনে চিন্তা করো যে তুমি এখানে ডট ডট লিখছো, ঠিক আছে, এক্স ইজ এত অ্যান্ড ওয়াই ইজ ডট ডট ডট, তুমি ধরো এই জিনিসটা লিখতে চাচ্ছ, ঠিক আছে, হ্যাঁ। প্রথম ডটের জায়গায় তুমি এক্স লিখবা, দ্বিতীয় ডটের জায়গায় ওয়াই লিখবা, ঠিক আছে। এটা কি তোমার জন্য সেন্স মেক করে না যে তুমি কি বোঝাতে চাচ্ছ? মানে তুমি তুমি বুঝতে পারছো তো যে এক্স 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 এর মান হচ্ছে এত এবং ওয়াই এর মান হচ্ছে এত, তুমি এরকম টাইপের কিছু লিখতে চাচ্ছ। হ্যাঁ। কম্পিউটারের জন্য যে এই এত কথাটা হচ্ছে ইন্টেজারের ক্ষেত্রে বোঝাতে হবে পার্সেন্ট ডি দিয়ে, ঠিক আছে, তো সেই জন্য তুমি এখানে পার্সেন্ট ডি দিয়ে দিবা, আচ্ছা, বুঝতে পারছো? ঠিক আছে। তো এইটাকে কম্পিউটার পরে এক্স ইজ এত অ্যান্ড ওয়াই ইজ এত, এই কথাটা লিখতে হবে। প্রথম এতটাকে, প্রথম এত বলতে বোঝানো হচ্ছে প্রথম চলক এক্স, আর দ্বিতীয় এতটা বলতে কে বোঝাচ্ছে, তারপরের মানে চলকটা হচ্ছে, মানে তৃতীয় চলকটা হচ্ছে আমাদের ওখানে বসাই দেবে, তার ঠিক মানে আছে। এটা উল্লেখ করে দেওয়া লাগবে যে এক্স ইজ পার্সেন্ট ডি এন্ড ওয়াই ইজ না পার্সেন্ট না ডি। না না, এটা হচ্ছে তুমি যেভাবে দেখতে চাও ফাংশনটাকে, ঠিক আছে, আমি আমি এটা রান করি, রান করলেই বুঝতে পারবা। এই যে দেখো ও কি লিখছে, ও, এক্স ইজ 23 অ্যান্ড ওয়াই ইজ 30, মানে সে এক্স এর মানটা শুধু এখানে বসাই দিচ্ছে, ওয়াই এর মানটা ওখানে বসাই দিচ্ছে, এখানে তোমার যা মনে চাই তুমি লেখো, ঠিক আছে, তোমার ঠিক মানে আছে। এখানে যা ইচ্ছা তুমি লেখো, শুধু ও পার্সেন্ট ডি এর জায়গায় এক্স এর মান বসাই দিবে, দ্বিতীয় পার্সেন্ট ডি এর জায়গায় দেখবে যে তারপরে আবার কে আছে, ওয়াই, ওয়াই এর মান বসাই দিবে, ঠিক আছে। ঠিক আছে, পারছি। আচ্ছা, তো এখন মানে আমি জাস্ট এটা আরেকবার একটু ক্লিয়ার করার জন্য, ধরো আজকে কত তারিখ, আজকে হচ্ছে 25। আহ 25, এখন
হ্যাঁ 24 তারিখ আর কি, 25 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নাও 24 তারিখ হইলো, কোনো সমস্যা নেই। আচ্ছা কোন মাস? মাস হচ্ছে বুঝলাম। 4, তাই তো? তারপরে ধরো কত বছর? বছর হচ্ছে 2024, তাই তো? তো এই জিনিসটা ধরো, মানে এইটাকেই যদি আমি এখন লিখতে চাই, ঠিক আছে, দেখছো তো আমি কেন, আচ্ছা প্রথম কথা বললাম এই যে এই ডেট মান্থ ইয়ার কথাগুলো ক্লিয়ারলি লেখাতে কিন্তু দেখো আমি যে এতদিন ধরে এক্স ওয়াই লিখতেছিলাম তার থেকে কিন্তু অনেক ক্লিয়ার হইলো যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, তো আমি এখন ধরো লিখতে চাই যে টুডেজ ডেট ইজ, ধরো এখানে লিখবো এত হাইফেন এত হাইফেন এত। ঠিক আছে, আচ্ছা আমি এক লাইনে নিয়ে আসার জন্য একটু জুম আউট করতেছি। প্রথম এততে কি লিখবো? ধরো ডেট। তারপরের এততে কি লিখবো? ধরো মান্থ। তারপরের এততে কি লিখবো? ইয়ার। ঠিক আছে, তিনটে বুঝতে এক লাইনে আসবে। এই যে হ্যাঁ, এক লাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, এক লাইনে না লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, তুমি যদি স্পেস দিয়ে পরের লাইনে লেখো তো কোনো সমস্যা নাই এখানে। ঠিক আছে, যেখানে যেখানে তোমার মনে করো যে স্পেস দেওয়া যাবে, যেমন তুমি দেখো ডি আর এ এর মধ্যে তো স্পেস দেওয়া যাবে না, তাহলে তো দুইটা আলাদা শব্দ হয়ে যাবে না? ঠিক আছে, বুঝছি এগুলো। হ্যাঁ, তাছাড়া তুমি যেইখানে ইচ্ছে স্পেস দাও, তাতে আসলে কিছু যায় আসে না, এখানে স্পেস দিলেও হবে না হলেও হবে। মানে আমি আসলে একটা লাইন একটা ইয়েতে দেখাতে চাচ্ছি, বুঝতে ঠিক পারছো? আছে। তুমি যদি এটা রান করো দেখো কি হবে। তুমি রান করলে ও জাস্ট টুডেজ ডেট ইজ মানে এইটা দেখতে যেরকম ঠিক সেরকমই বসাবে, শুধু পার্সেন্ট ডি এর জায়গায় সে সংখ্যাগুলো মানে ভ্যারিয়েবল চলকগুলার মানগুলো বসায় দিবে। দ্বিতীয় পার্সেন্ট ডি এর জায়গায় হচ্ছে মান্থ বসায় দিবে, তৃতীয় পার্সেন্ট ডি এর জায়গায় ইয়ার বসায় দিবে। ঠিক আছে। বুঝতে পারছো? হুম। এটাই, ঠিক আছে, এটাই। ওকে, ওকে। হুম। আচ্ছা এখন আসো আমরা একটা কাজ করি, আমরা গতদিন যেই প্রোগ্রামটা ধরো দেখতেছিলাম, মেইন ধরো আমাদের দাঁড়াও দেখি ডেস্কটপে আছে কিনা। হ্যাঁ এই ইয়েটা আমরা দেখতেছিলাম তাই না, যে 1 2 3 4 এগুলা কেমনে যোগ করে, এটা দেখতেছিলাম। কই গেল, হ্যাঁ এই যে এটা আমরা দেখতেছিলাম, এটা এই কিন্তু ফ্লো চার্টও কি আঁকানো যায় ল্যাপটপে, মানে না অ্যাপের ল্যাপটপে সাহায্যে? আঁকানো যায় না, ল্যাপটপে আঁকানো যায় না, কিন্তু তুমি ধাপে ধাপে কি করবা সেটা যদি তুমি সি প্রোগ্রামে লেখো হ্যাঁ। তাহলেই তো সেম কাজ করে দিবে, কথাটা বুঝতে পারছো? আচ্ছা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ ঠিক এটাই যে তুমি ফ্লো চার্ট লিখতে পারবা না। তোমাকে বলি যে ইতিহাসটা কি ছিল, যেমন আগে আমরা তো এখন কম্পিউটার বললে বুঝি যে একটা যন্ত্র যে ক্যালকুলেশন করতে পারে, তাই না? আগে কিন্তু কম্পিউটার বলতে সাধারণত বোঝা যেত যেটা, যে কি মানে অধিকাংশটাই ছিল হচ্ছে মহিলাদের চাকরি। ঠিক আছে, যে বিভিন্ন জায়গায় ধরো আমার একটা ব্যবসা আছে, আমার ব্যবসায় হচ্ছে বেসিক্যালি ক্যালকুলেশন করা লাগবে, সেই জন্য প্রচুর মহিলাদের নিয়োগ দেওয়া হইতো। ঠিক আছে, ওদেরকে বলা হইতো কম্পিউটার, মানে কম্পিউটার ছিল এক সময় একটা চাকরি। ঠিক আছে, ধরো আমাদের যেমন এখন টিচার একটা চাকরির প্রফেশন, বা ধরো মানে এরকম টাইপের আর কি। ঠিক আছে, তো সেরকম কম্পিউটার ছিল একটা চাকরির পজিশন, অধিকাংশ ক্ষেত্রে মহিলারা ওখানে চাকরি করতো। তো তারা এই ফ্লো চার্ট মেনে ধরো ক্যালকুলেশন করতো। ঠিক আছে, ধরো তোমার কোম্পানির একটা প্রোগ্রাম আছে যেটা ফলো করলে তুমি মনে করো যে কিছু মানে আহ ধরো একটা রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, যে ধরো ব্যাংকের ক্যালকুলেশন, টাকা পয়সার ক্যালকুলেশন তুমি কিভাবে করবা সেটার একটা নিয়ম আছে। তো সেটা তোমার এই ফ্লো চার্ট ফলো করতে হয়, কিন্তু কম্পিউটার তো এত জটিল ফ্লো চার্ট তো আঁকানো যায় না, তুমি বুঝতেছো, এবং লিখবো বুঝাবো কি করে, একটা সমস্যা। তো সেটার জন্যই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসছে, যে তোমাকে ঠিক ব্যাকরণ মেনে যদি লেখো আমি তোমাকে তোমার কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, আমরা এই ফ্লো চার্টটাকেই আসো এখন মানে ইয়েতে বানাই, এই সি প্রোগ্রামে এখন আমরা এটা ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, তো আমি ওইটাকে কোনোভাবে তো সামনে আনতে পারতেছি না, শুধু চলে যাচ্ছে। দেখি এটা উইন্ডো পিন করা যায় কি, আহ দেখি এটাকে কি কোনোভাবে সামনে এনে রাখা যায় কিনা, আমি জানি না। ওকে, আমি আসলে জানি না যে এটাকে সামনে এনে রাখতে চাইলে কি করতে চাই। ঠিক আছে, সামনে এনে বলতে? মানে পিন পিন করা যায় কি, ধরো মানে আমি এই পিছনের ব্যাগ ইয়েতে গেলেই বারবার চলে যাচ্ছে, সেই জন্য আর কি ভাবতেছি যে কোনো সিস্টেম আছে কিনা যে ধরো এটাকে সামনে ধরে রাখার জন্য। আহ যে এখানে আপনার স্টেজ ম্যানেজার নামে কিছু জানেন কি?
আচ্ছা, আমি তো আলাদা করে মনে হয় কিছু ইয়ে করিনি, আসলে স্টেজ ম্যানেজার ইউজ করি নাই কখনো এখানে। আমি একটা হুম। স্ক্রিনশট দিচ্ছি যে আমি এরকম করে রাখছি। আচ্ছা, তো মানে তোমার কাছে আছে তাই তো? না, আমার কাছে ছবি নেই, মানে আমি এভাবে রাখছি, এখন দেখতে পারেন আপনি যদি দাঁড়া, হয় একটা আর কি। কাজ করি, ম্যাক্রোস মেসেঞ্জ পিন প্রিভিউ দেখি কি, একটা একটা ছোট সার্চ দিয়ে নিই, আমি আসলে পারি না তো। অন টপ অফ আদার, এটা দেখি কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, উইন্ডো। এটার কোনো ইয়া নাই। আইটেম টু থেকে প্রিফারেন্স কি? আচ্ছা, এটা আসলে ওরকম কোনো সিস্টেম, আসলে বিল্ট ইন সিস্টেম নাই, আলাদা করে কিছু না। কিন্তু মেসেঞ্জারে যেটা দেখেন, মেসেজে, কোন কোন মেসেজে যাব? মেসেঞ্জারে? মেসেঞ্জারে কি, হ্যাঁ, আচ্ছা, একটা দেখি। ছবি পাঠাইছি। আচ্ছা, আচ্ছা, মানে তুমি তুলে রাখছো তাই তো? আচ্ছা, না, ঠিক। এইভাবে করতে পারবেন কিনা আর কি। ও আচ্ছা, আচ্ছা, মানে ছোট করলে আবার আউটপুটটাও চলে যাবে, সেই জন্য আর কি বলতেছিলাম। হ্যাঁ, ওইটা তো পারবো, কিন্তু মানে এই আউটপুট সাইডটাও আসলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওটা করেও চালানো যায়। আহ হচ্ছে, ওটা করেও চালানো যায়। দেখি এটা। ও আচ্ছা, এটা অটোমেটিক তো আউটপুট পরের ইয়েতে চলে গেছে। আচ্ছা, এটাও ভালো। আচ্ছা, হ্যাঁ, ছোট করলে অসুবিধা নাই, আসলে আমি যেটা ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম, সেটা নাই, তাহলে তো ভালোই। ঠিক আছে, মানে ছোট আমি করলে আরো ভাবছিলাম কি বড় যে, আসবে। হ্যাঁ, আমি ভাবছি যে তোমার ইয়া চলে যায় কিনা, কাজ করতে গেলে দেখা যাচ্ছে আউটপুট এত বড় হয়ে গেছে যে প্রোগ্রামের লাইনই লিখতে পারছি না। ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, এখন এখন আমরা আসি, ধরো এই প্রোগ্রামটাকে আমি হচ্ছে তোমার কনভার্ট করতে চাই। ঠিক আছে, যে আমার ইয়েতে আছে, আম, কি বলে, আমার এটা ফ্লো চার্ট হিসেবে আছে, তো আমি এখন আহ, মানে কাইন্ড অফ তোমার মানে পুরাটাকে আর কি সি প্রোগ্রাম লিখতে চাই। ঠিক আছে, তো আমার এখন মানে কাজ হচ্ছে, ধরো এই পুরা প্রোগ্রামটাই হচ্ছে কাজ করবে, রাইট সি প্রোগ্রাম। ধরো এখানে, বা আচ্ছা, এক লাইনেই লিখি, write a C program to calculate 1 plus 2 plus 3 প্লাস ডট 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 করে, ধরো প্লাস এন পর্যন্ত। ঠিক আছে, এটা সমান কত, এটা তোমাকে বের করতে হবে, একটা সি প্রোগ্রাম করতে লিখতে হবে। ঠিক আছে, তার সাথে আমরা এই আচ্ছা, ফ্লো চার্ট মেনে মেনে লিখি। ঠিক আছে, প্রথমে বলা আছে কি তোমার ফ্লো চার্টে স্টার্ট। তো সি প্রোগ্রামে স্টার্ট মানেই হচ্ছে মেইন ফাংশন, যে এখানে শুরু হয়েছে। ঠিক আছে, গতদিন এইখানে নেট কানেকশন ছিল। হ্যাঁ, তো আমাদের, ও কিন্তু স্টার্ট মানে, সি প্রোগ্রাম কিন্তু জানেই যে মেইন প্রোগ্রামের ফার্স্ট লাইন থেকে স্টার্ট শুরু হয়। ঠিক আছে, মেইন ফাংশনের। ঠিক আছে, এটাকে বলা হয় মেইন ফাংশন। ঠিক আছে, আচ্ছা, এবং মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সবকিছু লিখি, যে মেইন ফাংশন বললে আসলে কি বুঝবো সেটা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন বলা আছে ইনপুট এন। ঠিক আছে, এখন ইনপুট এন, এন এর একটা ভ্যালু তোমাকে ইনপুট দিতে হবে। তো আমরা যেটা করতে পারি, ইন্টেজার এন নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে রাখতে পারি। ঠিক আছে, এইটার ভ্যালু মনে করো আমি কিছু একটা দিব। ঠিক আছে, আমি এটার ভ্যালু মনে করো পরে কিছু একটা দিব, হয়তো ইন্টেজার ফোর, মানে এন ইকুয়ালস টু ফোর লিখে দিলে সে 1 থেকে 4 পর্যন্ত যোগ করে, 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে কত হয়, 10 হয় না? 4 আর 3 7 8 9 10, হ্যাঁ 10। 10 হয়, তার মানে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট, ধর আমি এক্সপেক্টেড হচ্ছে 4, সরি 10, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 10। ঠিক আছে, আমরা পরে এন এর মান চেঞ্জ করে করে দেখবো, আপাতত 4-এর জন্য দেখি। ঠিক আছে, তো এখানে তোমার, আচ্ছা, এটা কি মনে হয় প্রথমে শুরুতে কঠিন প্রোগ্রাম হয়ে গেল? আচ্ছা, মনে হচ্ছে একটু কঠিন প্রোগ্রাম হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে বইয়েরটাই থাক, তারপরে দেখেন। হ্যাঁ, না, না, আমার হঠাৎ মনে হচ্ছে কি যে এখানে একটা, দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, তোমাদের কি লুপ আছে? স্যাররা কি লুপ পড়াইছে? হ্যাঁ, হ্যাঁ আছে। আচ্ছা, তাইলে একটু দেখো, তোমার এই যে ফ্লো চার্টের মধ্যে দেখছো যে এখান থেকে এসে, এখানে এসে আবার একটা একই জায়গায় ব্যাক করেছে না? এখানে এখানে একটা লুপ তৈরি হয়েছে না? হ্যাঁ, তো এর মধ্যে আসলে লুপও আছে, তো শুরুতেই মনে হয় লুপ কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমি দেখি একটু একটু তোমাকে আরেকটু তাহলে এটা সহজ সহজটা দিয়ে আগে শুরু করে, করা লাগবে। হ্যাঁ, একটু সহজটা আগে করে দেখি। ঠিক আছে,
দাঁড়াও, তোমার ওই বইটা, গতদিনের বইটা বের করি। আচ্ছা, ওইটা মনে হয় বেশি কঠিন হয়ে যাবে, তো আমরা আগে সহজ একটা করে দেখি, তারপরে আসতেছি। দেখি গতদিন আমরা আর কি কি কিসের কিসের ইয়া শিখছিলাম। আম, এটারও তো লুপ আছে, লসাগুরও লুপ আছে। আচ্ছা, এইটার কোনো লুপ নাই, ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা বের করি। তিনটি সংখ্যার যোগফল, আচ্ছা আমরা একটা একটা করে করি, ঠিক আছে? আমরা একটা একটা আচ্ছা করে করি। ধরো, ফাইন্ড দ্য সাম অফ থ্রি নাম্বারস, ঠিক আছে, বা থ্রি ইন্টেজার্স। তোমার জন্য সহজ করে আপাতত থ্রি ইন্টেজার্স করে দিই, ঠিক আছে? তো তুমি এখানে আহ যে অ্যালগোরিদমটা, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু একটা কাজ করি, এই আহ, ইয়াতে ছবি পাঠাই অ্যালগোরিদমটা, ঠিক আছে? মেসেঞ্জারে ধরো ছবিটা পাঠাই। আচ্ছা। তোমার মানে কালকে কি সকালবেলায় ক্লাস ক্লাস আছে নাকি? কালকে একটু দেরিতে আছে, 9:30টায়। 9:30 আছে? আচ্ছা সরি, আমি রাত হয়ে গেল। আমি আরেকটু আগে খেয়াল হলে আসলে বসতে পারতাম, আমার মনে ছিল না যে তুমি আজকে ফ্রি আমার আছো। নেট ছিল না, দুপুর থেকে নেট নেই। আচ্ছা, ও এখন হ্যাঁ আসার হ্যাঁ, সাথে সাথে আমি মেসেজ দিলাম আর কি। হ্যাঁ তাই তো, হ্যাঁ হ্যাঁ সরি, আমি ভুলে গেছি। হ্যাঁ না, ইয়া বলছিল, আহ সাদিয়া বলছিল, আমার মনে নাই। হ্যাঁ, হ্যাঁ ওইটার জন্যই তো ইয়ে করছিলাম। রাইট, রাতেও তো শুনলাম, মনে নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি এইখানে রেখে, ও আচ্ছা এটা তো আলাদা ট্যাবে লাগবে আবার। আম, আচ্ছা, একটা কাজ করি, আসলে আমার জন্য আরো সহজই ছিল, আমি হুদা এটারে পেঁচাইছি। মনেই নাই যে আমি বসে বসে, হাই রে, স্প্লিট হয়ে গেল। আমি জানতাম না, আজকে দেখলাম। না, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি সুবিধা নাই। আলাদা আলাদা ব্রাউজার ইউজ করি, হ্যাঁ, শুধুমাত্র এই জিনিসগুলো করার জন্য, অথচ আমি মনেই নাই যে এটা করা যায়। ও সবসময় ব্যবহার না করা হইলে আর কি যা হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা এখন তাহলে এটা করি যে আমাদের দেখো বাম সাইডে ফ্লো চার্ট আছে কিভাবে আমাদের হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের সবসময় ইন্ট মেইন, তার মানেই হচ্ছে স্টার্ট। ধরো এই লাইনটা মানেই, এইটুকু মানেই হচ্ছে স্টার্ট, ঠিক আছে? তো তারপরে বলা হয়েছে ইনপুট এ বি সি, ঠিক আছে? তাহলে আমরা তিনটা ইন্টাজার রাখবো। এ, ঠিক আছে, এটা ধরো একটা কিছু ইন্টেজার দিয়ে দিলাম, ধরো ভ্যালু। ইন্টেজার বি, ধরো 3 দিলাম। ইন্টেজার সি, এটা ধরো 5 দিলাম, ঠিক আছে? তাহলে তোমার এক্সপেক্টেড রেজাল্ট কত? এ প্লাস বি প্লাস সি কত আসা উচিত? 10। 10, ঠিক আছে। আচ্ছা, সুন্দর নাম্বার আসছে। তো আমি এখন চেক করে দেখবো সেটা আসে কিনা। তো ওরা বলছে যে টোটাল সমান সমান এ প্লাস বি প্লাস সি বের করো, ঠিক আছে? তো আমি এখন চাইলে ধরো আরেকটা ভ্যারিয়েবল বানাতে পারি, যেটার নাম দিলাম টোটাল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলে দেই, যে আমরা সাধারণত প্রোগ্রাম করার সময় ছোট হাতের ভ্যারিয়েবল সবাই পছন্দ করে, ঠিক আছে? তো তুমি চাইলে ছোট হাতের ভ্যারিয়েবল দিয়ে লিখতে পারো, ঠিক আছে? তো টোটালটা তুমি জাস্ট কিছুই না, এ প্লাস বি প্লাস সি লিখে দিলেই আসলে ও হিসাব করে নিতে পারবে, ও দুইটা যোগ পর পর করে নিতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপরে কি বলছে? তারপরে বলছে প্রিন্ট টোটাল। টোটালটা এখন প্রিন্ট কিভাবে করবো বলো তো দেখি। কি লিখবো? প্রিন্ট, প্রিন্টএফ এ প্লাস বি প্লাস সি লিখলে হয়ে যাবে। হ্যাঁ তুমি তুমি একদম এক্স্যাক্টলি বলো যে কি লিখতে হবে। প্রিন্টএফ এ প্লাস বি প্লাস সি লিখলে তো এইটা না হয়ে না যায়। না, ওখানে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাগবে, তারপরে কোটেশনের ভিতরে এ হ্যাঁ, প্লাস বি প্লাস সি। ঠিক হলো। আর আছে সেমিকোলন। সেমিকোলন লাগবে, আচ্ছা। উপরের লাইনেও সেমিকোলন লাগবে, কিন্তু তাতে তো উপরে কি হলো? তুমি ডাবল কোট মানে কি সরাসরি সে ওই এ প্লাস বি প্লাস সি কথাটা লিখে দিবে না? ও ও, তাও তো। বুঝতে পারছো ও বিষয়টা? সরি, ওখানে পার্সেন্ট দিয়ে লেখা লাগবে তাই, তিনটে। তোমার পার্সেন্টেজ যদি তিনটা লেখো তাহলে কি হবে?
তার কমা মানে দিয়ে লাগবে। তিনটা সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছ, তুমি কি তিনটা সংখ্যা আসলে প্রিন্ট করতে চাচ্ছ? না, সংখ্যা একটাই হবে। সংখ্যা কিন্তু একটাই হবে, আচ্ছা, তাহলে আচ্ছা। একটা পার্সেন্ট ডি দিলেই হবে না? হ্যাঁ, তুমি তো ধরো শুধু টোটালটা প্রিন্ট করতে যাচ্ছ, তাহলে তো তোমার একটা পার্সেন্ট ডি দিলেই হবে, তাই তো? তারপরে হ্যাঁ, কি ঠিক লিখবো আছে। কমা দিয়ে? কি প্রিন্ট করতে এ যাচ্ছ? এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি, কিন্তু তুমি দেখো এটাকে অলরেডি একটা, টোটাল লিখে নাম আছে। হ্যাঁ তুমি নাম আমার দিয়ে দিচ্ছ, সন্দেহ তাহলে তুমি হচ্ছে। সেই টোটাল ভ্যারিয়েবলটা প্রিন্ট করলেই হয়ে যাচ্ছে না? একটু চিন্তা করে দেখো এটা ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? হুম, হ্যাঁ, ঠিক আমরা আছে। সবসময় কাজ ভেঙে ভেঙে করবো। হ্যাঁ তুমি এখানে এ প্লাস বি প্লাস সি লিখলেও হইতো, কিন্তু তোমার যেহেতু কনফিউশন লাগতেছে, আমরা সরাসরি এই যে দেখো এখানে একটা টোটাল নামে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি, এবং আমি শিখিয়েছি যে কোনো ভ্যারিয়েবল দেখতে হলে সেটাকে কি করতে হয়, পার্সেন্ট ডি দিয়ে তার টোটালটা লিখতে হয়। আচ্ছা, বুঝতে পারছো? শেষ, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, এখন লাস্টে হচ্ছে এন্ড লেখা আছে। সবসময় মনে রাখবা রিটার্ন জিরো, এই লাইনটা মানেই হচ্ছে এন্ড। এই যে ট্রান্সলেট করা হয়ে গেল, একটা ফ্লো চার্টকে কিভাবে আমরা সি প্রোগ্রামে ট্রান্সলেট করতে পারি। বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখি, রান করে দেখি কি আসে। 10। 10 আসছে। বুঝা গেছে? আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে আরো ফ্যান্সি করতে পারো। কিভাবে ফ্যান্সি করতে পারো? যেমন দেখো, তুমি চাইলে লিখতে পারো যে প্রিন্ট এফ, তুমি যেটা চাচ্ছিলে হয়তো পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এই তিনটাকে যদি আমরা যোগ করি, মানে এদের মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, ইকুয়ালটা লিখবে। তো ধরো পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, এ মানে কমা এ কমা বি কমা সি, এটা যদি লিখো তাহলে কি হবে? এই লাইন লিখলে কি হবে বলো তো? কি লেখা আসবে? পার্সেন্ট একই আসবে সব। উহু, উহু, না, 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 10, 10, 10। না হয়নি। তাও তো আসবে না। তুমি দেখো এইখানে এর মান কত, এই লাইনে এর এর মান মান, ও, 2, 2। 3, 5। হ্যাঁ, তার মানে কি লেখা আসবে বলো তো? ও কিন্তু 2 প্লাস, ডাবল কোটেশনে যা লেখা আছে ঠিক সেইটাই, ডাবল কোট তাহলে মানে 2 প্লাস 3 প্লাস 5 ইকুয়াল এক্স্যাক্টলি। এরকম। বুঝতে পারছো? তো এখন যদি রান হ্যাঁ, করি হ্যাঁ। দেখো, 2 + 3 + 5 ইকুয়াল, এ- আর পরের প্রিন্টএফ ফাংশনটার জন্য এই যে এইটা যে লিখছো না, এটার জন্য 10 আসছে। তো মুছে দেন একবার, দেখে আচ্ছা, এটা যদি মুছে দেই তাহলে কি আসবে? তাহলে তোমার রান করলে 2 + 3 + 5 সমান আসবে, কিন্তু যোগ করে তো মনে মনে রেখে দিছে, তাই না? তো তুমি চাইলে ঠিক আচ্ছা আছে, ঠিক এখানে আছে। আরেকটা করতে পারো, যে পার্সেন্ট ডি দিয়ে এক লাইনে বলে দিতে পারো যে টোটাল। বুঝতে পারছো? ঠিক আছে। শেষে যদি টোটাল না লিখি? টোটাল না লিখলে তোমার এই যে 4 নাম্বারটা আসবে না, যে ইকুয়াল লিখে থেমে যাবে। এই যে এতটুকু লিখলে কি হবে? তুমি চিন্তা করো, তুমি মনে মনে বসাও এর মান কত, 2, তাহলে এখানে 2 বসায় দাও। ঠিক আছে, ও একদম ঠিক এই কাজটাই করে। না, এই যে প্রথমে ছিল পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি ইকুয়াল টোটাল। এখানে যদি তুমি টোটাল লেখো, হ্যাঁ, মনে করেন এইটুকুই আছে। তখন আসবে আপনার 2 প্লাস 3 প্লাস 5 ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। না না, তুমি আচ্ছা তুমি বুঝতেছো না, শোনো, এখানে খেয়াল করো, তোমার এই যে পার্সেন্ট ডি লিখছো না, হ্যাঁ, এই পার্সেন্ট ডি যদি কখনো যদি তোমার প্রিন্টএফ ফাংশনের মধ্যে পার্সেন্ট কথাটা আসে, তাহলে ও সাথে সাথে দেখে এখানে একটা চলকের মান বসায় দিবে। প্রথম চলকটা কে আছে? এই মানে এটা তো, আচ্ছা দেখো, এটা হচ্ছে প্রথম চলক, ঠিক তাই আছে, তো? বুঝছি একটু। হ্যাঁ, তারপরে এর মান কত এখানে বলো? এর মান 2। 2। ও একদম এইটার জায়গায় এর মান বসায় দিবে। কথাটা বুঝতে পারছো? এটার কাজ হ্যাঁ, শেষ। তারপরে এখানে কি পার্সেন্ট ডি আবার আসছে, পার্সেন্ট ডি এর এখানে পরের চলকটা কে আছে? বি। বি। বি এর মান কত 3। এই লাইনে? 3। ও একদম সরাসরি এখান থেকে বিটাকে মুছে দিয়ে এইটার জায়গায় সরাসরি 3 বসায় দিবে। ঠিক আছে, আবার দেখবে হ্যাঁ, এখানে পার্সেন্ট ডি আছে,
ও খুঁজবে যে এখানে কে বসবে। ও দেখলো সি, সি এর মান কত? 5। 5। ও সিটাকে এখান থেকে মুছে দিয়ে একদম এটাকে সরাসরি রিপ্লেস করে দিবে, 5 লিখে দিবে। তার মানে ও এই 2+3+5 সমান সমান টোটাল এই কথাটা লিখবে। কথাটা বুঝতে পারছো? বা তুমি আচ্ছা, যদি এটা না লেখো তাহলে এই যে একটু আগে দেখো এই লেখাটা প্রিন্ট হয়েছিল না? সেমই আসবে। বুঝতে পারছো বিষয়টা? তো তোমার এখানে যোগ করতেছে না কিন্তু। সব সময় মাথায় রাখবা, তোমার যখন কোনো কিছু ডাবল কোটেশনের মধ্যে থাকবে, এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছে না? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্নের মধ্যে কোনো কিছু থাকা মানে হচ্ছে ও, ওখানে কোনো যোগ বিয়োগ হচ্ছে না। ওটা সরাসরি সে মনে করো আহ মানে লিখে দিচ্ছে আর কি। ঠিক আছে, ওটা যোগ বিয়োগ করতেছে না, ও হচ্ছে ঠিক আছে, বুঝছি। লিখে দিচ্ছে, সরাসরি ক্যারেক্টার আকারে লিখতেছে। বুঝতে পারছো? ও কিন্তু সংখ্যা যোগ বিয়োগ করতেছে না, অঙ্ক হিসাবে কাউন্ট করতেছে না। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জন্য তুমি যদি এখন এটা টোটাল দেখাতে চাও, তোমাকে যেটা করতে হবে এখানে পার্সেন্ট ডি লিখে এটার জায়গায় 4টা% ডি আছে, তাহলে তোমার এখানে 4 নাম্বার আরেকটা ইয়ে লাগবে, এবং সেটা হচ্ছে তুমি টোটালটা লিখবে। তাহলে সে লিখবে এ মানে 2+3+5 সমান টোটালের মান যেটা আসে 10। ঠিক আছে, কথাটা বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ। এটা যদি তুমি এখন রান করো তাহলে এখন দেখো কি লেখা আসবে, 2+3 এই যে প্লাস 5 সমান 10। পূর্ণ সংখ্যার জন্য আপনার ইন্টিজার, হ্যাঁ, আর পূর্ণ সংখ্যার জন্য যদি ইন্টিজার। পয়েন্ট আকার আসে তখন তখন লিখতে হয় হচ্ছে ফ্লোট। এগুলো একটু মানে জাস্ট ফ্লোট। না মুখস্থ করার বিষয়। তাহলে মনে করেন এই একটা ফ্লোট রয়েছে আর 3টি ইন্টিজার রয়েছে, হ্যাঁ, এইটা কিন্তু হবে না, কারণ কি দেখো, হবে না? তুমি মানে দেখো কারণটা কি, কারণটা হচ্ছে ধরো এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে, মানে পুরাটা সহজ মিলিয়ে। ঠিক আছে, একটা দশমিক সংখ্যা যদি থাকে তার সাথে যদি দুইটা পূর্ণ সংখ্যা যোগ করো তাহলে কি হ্যাঁ। পাওয়া যায়? দশমিক সংখ্যা পাওয়া যায় না? হ্যাঁ, আমি সমান সমান ওখানে আপনার মানে এই যে ফ্লোট নাম্বার জন্য আলাদা কিছু নাই। হ্যাঁ, ফ্লোট নাম্বারের জন্য আছে, আমি আমি আছে, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা কোন জায়গায় সেটা দেখো। আমার আচ্ছা, আমার প্রথম সমস্যা হচ্ছে তুমি 2.5+3+5 যোগ করলে কত হয়? 10.5। 10.5। কিন্তু টোটাল এই যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে তুমি তো শুধু রাখতে পারবা ইন্টেজার। তাহলে আগে এটা ঠিক ও, করতে হবে না? হ্যাঁ, ওখানেও দেওয়া লাগবে ফ্লোট। এখানেও ফ্লোট দেওয়া লাগবে। এবং তুমি যখন একটা ফ্লোটকে দেখাতে চাও তখন যেটা লিখতে হয় সেটা হচ্ছে পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ। এফ। হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে, তো তুমি ফ্লোট দেখানোর জন্য পার্সেন্ট এফ দিতে হয়, এবং তখন দেখো এই যে ফ্লোট আকারে দেখাচ্ছে। দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকতে পারে, সেই ঠিক জন্য। আছে এবার, হ্যাঁ। ঠিক আছে, তো এইটাই, দশমিকের পরে কয়টা সংখ্যা দেখতে চাও সেটাও ঠিক করে দেওয়া যায়, কিন্তু আমি আপাতত অত জটিলতার দিকে যাচ্ছি না। বুঝতে পারছো ঠিক বিষয়টা? আছে। মানে হ্যাঁ, ঘটনা ঠিক কি? আছে। তুমি যদি এটাকে ইন্ট রাখতে, ইন্টেজার রাখতে, দেখো কি তাহলে তো হতো। পয়েন্ট আসবে না, ঠিক আছে। পয়েন্ট আসবে না, তাহলে কিন্তু কত আসবে বলো তো, রেজাল্ট কত দেখাবে বলো? 10ই আসবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছো? এই তো তুমি হ্যাঁ। এখন জিনিসটাকে খুব সুন্দর বুঝতেছো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা তাহলে এটাকে কিন্তু আমরা কনভার্ট করে ফেলতে পারছি। তুমি একটা কাজ করতে পারো, তুমি এটার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যে এই প্রোগ্রামের মানে এই ফ্লো চার্টের প্রোগ্রাম হচ্ছে দেখতে এইরকম। ঠিক আছে, মানে আমি আমি তো অলরেডি চেঞ্জ করে ফেলছি, তুমি চেঞ্জ করার আগে দাঁড়াও আমি একটু ঠিক করে নিই। ধরো একটু সুন্দর করে নিই, আমিও একটা স্ক্রিনশট রেখে দিই। ঠিক আছে, আহ এইখানে হচ্ছে আমি একটু ভালো করে লিখি, ইনপুট এ বি সি, তারপরে ওই হচ্ছে, যে 2.5 ওখানে 2 হবে। হ্যাঁ 2 হবে, রাইট, ওটা 2 হবে। এটাই। তো তুমি চাইলে পুরোটা এইভাবে প্রিন্ট করে তুমি আবার ঠিক আউটপুট আছে। যা দেখাতে চাও ঠিক সেটাই আসবে। ঠিক আছে, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে পাঠাই দিয়ে রাখি। আমি নিছি। হ্যাঁ, তুমিও রাখো, ঠিক আছে, তুমিও রাখো, সমস্যা নাই, আমি মেসেঞ্জারেও দিয়ে রাখি, লস তো আর নাই, আমাদের জায়গা তো আর নষ্ট হচ্ছে না, তাই না? জায়গা নষ্ট হলে ফেসবুকের হচ্ছে, আমাদের কি? ঠিক আছে, এটার উত্তর আকারে লিখে দেওয়া থাকলো। বোঝা গেছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আমরা তার পরের পরের প্রোগ্রামটা কি ছিল। পরের প্রোগ্রামটা ছিল হচ্ছে ওই যে তোমার এবিসি, এবিসি এবিসিডি 4টা সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা নির্ণয়। হ্যাঁ, যে 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে হবে, তাই তো? এবং এইটা কিন্তু বলছিলাম যে তোমার বইয়ে একটু ভুল আছে, তাই না?
হ্যাঁ ওই যে একটা আপনার হ্যাঁ একটা দুটো হাত থেকে তো একটা নো ছিল না, যদি না হয় তখন। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, তো মনে আছে। ঠিক আছে, তো ওইটা আমাদেরকে তাহলে আমরা ওইটা ঠিক করে করব, তবে আমাদের যতটুকু আছে ধরো ওইটুকু আগে আমরা ইমপ্লিমেন্ট করি, তারপরে আমাদের ওই অংশটুকু দেব। তো হ্যাঁ, আমরা এই যে এখানে নিয়ে চলে আসছি এখানে, তো এটা দেখে দেখে করি। এটা হচ্ছে জুম ইন কেমনে করা যায়, এখানে কি জুম ইন করা যায়? হ্যাঁ, জুম ইনও করা যাচ্ছে। হ্যাঁ, তো আসো দেখি আমরা এইটাকে করি। এখন আমাদের নতুন প্রোগ্রামের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 4 ইন্টেজার্স। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এখন চারটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে ইয়ে করতে হবে। আমি স্টার্ট আর এন্ডটাকে চেঞ্জ করলাম না, ঠিক আছে? সব প্রোগ্রামে তো একটা স্টার্ট আর একটা এন্ডিং থাকবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তো এই যে স্টার্ট হইলো, মেইন মানেই হচ্ছে স্টার্ট হয়ে গেছে। আর আমাদের তারপরের লাইনে বলা হচ্ছে ইনপুট এ বি সি ডি। ঠিক আছে, তো তুমি আসলে এখানে তাহলে লিখবা যে ইনপুট হচ্ছে ইন্টেজার আকারে যেহেতু বলছে। ঠিক আছে, এটা কিন্তু তুমি এখানে তোমাকে বলতে পারে প্রশ্ন যে ফ্লোটিং পয়েন্টের মধ্যে কম্পেয়ার করো, ঠিক আছে, দশমিক সংখ্যার মধ্যে কম্পেয়ার করো, তাও হতে পারে। ঠিক আছে, তো ইন আচ্ছা এ, ধরো এর মান দিলাম হচ্ছে 10। ঠিক আছে, ইন্ট বি এর মান দিলাম হচ্ছে আন্দাজের উপরে 3। ঠিক আছে, ইন্টাজার সি মনে করো একটু মাইনাস মাইনাস 5 দিলাম। ঠিক আছে, নেগেটিভ নাম্বার একটু থাকলো। ঠিক আছে, ইন্টাজার ডি মনে করো 11 থাকলো। ঠিক আছে, বা ধরো আচ্ছা এটা এটা অন্য কিছু একটা দিলাম, ধরো 2 বা 0। ঠিক আছে, দিলাম কিছু একটা। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ যে লাইনটা ছিল যে ইনপুট এ বি সি ডি, সেটা করা হয়েছে। এটাতে কি কোনো প্রশ্ন আছে বা অস্বাভাবিকতা আছে? না, আমার মনে হয় তুমি আমার সাথে সাথে তুমিও লেখো, তাহলে ধরো এই আমি লিখতেছি। হ্যাঁ, মানে আমার তো ধরো প্র্যাকটিস হয়ে গেছে যে এই যে সেমিকোলন লিখতে হবে, বা ধরো এইগুলো আর কি, মানে প্রচুর প্র্যাকটিস হয়েছে, তাই না? তোমার কিন্তু এগুলো আসলে হয় নাই। না লিখলে আর কি জমতা থেকে যাবে। এটাই। আচ্ছা, এখন আসো তোমার এই যে ডিসিশন ব্লক। ঠিক আছে, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রাম করলাম, একটু আগের প্রোগ্রাম যেটা ছিল জাস্ট লাইনের পর লাইন, এইটার পরে এইটা করো, এইটার পরে এইটা করো। এখন তো একটু সমস্যা। এখন বলতেছে যে এ যদি বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এ যদি বি এর চেয়ে বড় হয় তাইলে একটা কিছু করো, এ যদি বি এর চেয়ে ছোট হয় তাইলে আরেকটা কিছু করো, মানে যদি বড় না হয় তাইলে আরেকটা কিছু করো, তাই না? হ্যাঁ এইটা কিভাবে করা যায়? তো তোমার যখন এরকম কোনো ডিসিশন নিতে হয়, মানে কোনো একটা কন্ডিশনের উপরে বা শর্তের উপরে, কন্ডিশন বলতে কি বোঝায়, যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে এই রাস্তায় যাও, আর যদি এ বি এর চেয়ে বড় না হয় তাহলে এই রাস্তায় যাও। এই যে যদি কথাটার ইংলিশ যেটা, সেটা হচ্ছে ইফ। ঠিক আছে, ইফ ব্যবহার করতে হয়। কথাটা ঠিক বোঝা আছে। গেছে? আচ্ছা, তো হ্যাঁ আমি দেখাই যে ইফ কিভাবে ইউজ করতে হয়। তুমি দেখবে যে অধিকাংশ ক্ষেত্রে তোমার যদি কোনো মানে পরিচিত শব্দ আসে, মানে যেগুলো আর কি বিশেষ শব্দ, এই যেমন এখানে ইন্টেজার, ঠিক আছে, বিশেষ শব্দ হইলেই ওটা কালার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি যদি আই এফ ইফ লেখো তাইলেও দেখো এটা কালার হয়ে গেছে, নীল রং হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো ইফ লেখার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় যে তোমার কন্ডিশনটা কি। কন্ডিশনটা বলা হয়েছে এ যদি বি এর চেয়ে বড় হয়। ঠিক আছে, এ যদি বি এর চেয়ে বড় হয়, তো তাহলে কন্ডিশনটা কিভাবে লিখতে হয়? তাহলে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখতে পারবো। ঠিক আছে, যে এ গ্রেটার গ্রেটার দ্যান বি। বি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এরপরে যা লিখবা সেইটা এক্সিকিউট হবে। আচ্ছা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, যেমন আমি তোমাকে দেখাই, আমি এখানে লিখবো, এখানে স্পেস গুলা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য যেভাবে লাগে সেইভাবে লিখি। প্রিন্টএফ এ ইজ লার্জার, বা ধরো আমরা বলি হচ্ছে গ্রেটার দেন বি।
ঠিক আছে, এই কথাটা লিখবো। বুঝতে হ্যাঁ পারছো? আচ্ছা, তো আমাদের এই এখন যেই ভ্যালুগুলো আছে তাতে কি এ এর মান 10, বি এর মান 3, তাহলে কি এ আসলেই বি এর চেয়ে বড় না? বুঝতে পারছো আমি কি জিজ্ঞেস করছি? হ্যাঁ ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এ আসলেই বি এর চেয়ে বড়। সো এটা যেহেতু ট্রু, তাহলে এই ব্লকটা রান হবে। ঠিক আছে, দেখো আমরা যদি এইটাকে রান করি, এটাকে যদি এখন রান করি, দেখো বলবে যে হ্যাঁ, এ ইজ গ্রেটার দেন বি। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, এখন যদি আমরা এখানে এ এর মান 1, যদি ডি দেন, আচ্ছা আমি হ্যাঁ, দিয়ে দিচ্ছি। যদি, যদি আমি ডি দিই, আচ্ছা, এ ইজ গ্রেটার দেন ডি, হ্যাঁ, এ ইজ গ্রেটার দেন ডি দিতে তা পারো। তো একই আসে। হ্যাঁ, মানে ধরো আমি আমি যদি এইটা করি, দেখো আমি যদি এইটা করি, ধরো এ এর মান আমি চেঞ্জ করে 1 দিছি, ভ্যারিয়েবলের সুবিধাই হচ্ছে এইটা, আমার কোড কোনো জায়গায় কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এক জায়গায় মান পরিবর্তন করবো, ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি দেখো এখন কি এ কি বি এর চেয়ে ছোট? হ্যাঁ, ছোট তো, ছোট, মানে বড় তার মানে নয়। বড় না, তার মানে বড় না, রাইট? তাহলে ও কি করবে দেখো, প্রথম লাইনে এসে মানে 6 নাম্বার লাইনে এসে, সে এই যে 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনে এসে এ এর মান 1 সেট করবে, বি 7 নাম্বার লাইনে এসে বি এর মান 3 সেট করবে, 8 নাম্বার এবং 9 নাম্বারে এসে সি এবং ডি এর মান সেট করবে, তারপরে সে 10 নাম্বার লাইনে এসে দেখবে যে এ কি বি এর চেয়ে বড় কিনা। ও দেখবে এ বি এর চেয়ে বড় না, তো এই লাইনটা স্কিপ করে চলে যাবে, যে ও আর এটা রানই করবে না। ও তারপরে হ্যাঁ, রিটার্ন 0। ঠিক আছে, মানে যদি কেবলমাত্র যদি এ বি এর চেয়ে বড় হয়, এ ইজ গ্রেটার দেন বি হয়, কেবলমাত্র তখনই সে এই জিনিসটা রান করবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পারছো? না হলে সে হুম, কিছুই রান করবে না। তার মানে দেখো এই মুহূর্তে যদি তুমি প্রোগ্রামটা রান করো, তাহলে কিন্তু কিচ্ছু প্রিন্ট হবে না। কিছু আসে না, হ্যাঁ হ্যাঁ, দেখছি। ঠিক আছে, কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ আচ্ছা, তখন কিছুই প্রিন্ট হলো না। আচ্ছা, এখন মনে করো তুমি, এটা গেল একটা জিনিস, ঠিক আছে? তো তুমি যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমি এরকম লিখি যে প্রিন্টএফ এ ইজ, বা ধরো আমি লিখলাম যে হ্যালো, ঠিক আছে, কথার কথা লিখলাম হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তো এখন যদি আমি রান করি, তাহলে তো এ যেহেতু বি এর চেয়ে বড় না, এই লাইনটা রান হবে না, এবং শুধু প্রিন্টএফ হ্যালো, হ্যালোটা রান করে লিখেই চলে যাবে, তাই না? শুধু হ্যালো লেখাটুকু আসবে না আউটপুটে। হ্যাঁ, ঠিক আছে, রান করি, রান করলে শুধু হ্যালো লেখাটা আসছে। আর যদি এ এর মান আবার 10 করে দেই, মানে এ এর মান যদি বি এর চেয়ে বড় হয়, তাহলে কি কি লেখা আসবে বলো তো? আমি কেবল লিখলাম, এই জন্য তো দেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। এ ইজ গ্রেটার দেন বি, হ্যালো, হ্যাঁ, এটাই হ্যাঁ, আসে। এ ইজ গ্রেটার দেন বি, যেহেতু এ এর মান 10 হচ্ছে এবং বি এর মান 3, এর মান বি এর চেয়ে বড়, তাহলে এই লাইনটা হবে এ ইজ গ্রেটার দেন বি, এবং তার পরপরই সে আবার লিখে দেবে হ্যালো, তাই হ্যাঁ, না? দুটো একসাথে আসবে, হ্যাঁ। দুইটা একসাথে আসে, কারণ ওকে বলতে হবে যে যে ভেলো হয়ে গেছে, ওকে বলতে হবে যে পরের লাইনে যাও। আচ্ছা, তোমাকে এটা শিখায়ও দেই যে পরের লাইনে যাওয়ার জন্য, নেক্সট লাইনে যাওয়ার জন্য এন্টার দিলে তো আসলে হয় না। ঠিক আছে, এন্টার দিলে অ্যাকচুয়ালি কাজ করে না এখানে। তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ। ঠিক আছে, এটা কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ ছিল এতক্ষণ পর্যন্ত। ব্যাকস্ল্যাশ, এন, ঠিক মানে আছে। যেটা পরে লিখবো সেখানে। হ্যাঁ, মানে যে যেখানে তোমার এন্টার দেওয়া লাগবে সেটা এন, এন হচ্ছে এন দিয়ে বোঝায় নিউ লাইন, নতুন লাইন। ঠিক আছে, ওইখানে এন্টার প্রেস করতেছে সে বেসিক্যালি। ঠিক আছে, এখন আউটপুট রান করে দেখো কি আসে। হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা, হুম, এখন আমি তোমাকে ধরো চাচ্ছি, আচ্ছা ঠিক আছে, মানে এখানে আরেকটা জিনিসও শিখাই দিই। সো তুমি ধরো আমি, আচ্ছা, তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এর মান যদি বি এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, আমি একটু কমেন্ট করি, ঠিক আছে?
এই যে দেখো ইনডেন্টেশনের সুবিধা কি, ইনডেন্টেশন দিলে আগে যে কথাটা লিখছি এখনো কিন্তু সেম কথা লিখছি, তাই না? কিন্তু আমি বুঝাচ্ছি যে ইফ এ ইজ গ্রেটার দেন বি হয় তার আন্ডারে এইটা হচ্ছে, এটা জাস্ট নিজেদের বোঝার জন্য, ঠিক আছে? তো আমি আচ্ছা ওয়ার্কস অনলি ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে কেবল এই প্রিন্ট করবে, তাই না? হ্যাঁ আচ্ছা, আর এইটা অলওয়েজ ওয়ার্কস। তোমার এ এর মান যদি বি এর চেয়ে ছোট হয় তাইলেও হ্যালো প্রিন্ট হচ্ছিল না? ওই যে হ্যালোর আগে যে প্রিন্ট রয়েছে, হুম। যদি ওইটুকু আমি মুছে দিই হ্যাঁ। তাহলে শুধু হ্যালো প্রিন্ট হবে। আচ্ছা, ওটাতে পরে আসছে, তবে ধরো আমার এইখানে ধরো আমি আলাদা করে স্পেস দিয়ে রাখছি, আমি ঠিক আছে আমি বোঝানোর জন্য বলি, ঠিক আছে? এখানে তোমার আমি শুধু এখন যেটা জানতে চাচ্ছি, ধরো এর এর মান 10 এবং বি এর মান 3, আমি ধরো এটা রান করলে রেজাল্ট দিচ্ছে কি এ ইজ গ্রেটার দেন বি, হ্যালো, এই কথাটা ঠিক আছে না? হ্যাঁ এটা কি তুমি বুঝতে পারো যে এইটার প্রিন্ট প্রিন্ট করলে এটা আসবে? হ্যাঁ ঠিক আছে। মানে আচ্ছা আমি একটা কাজ করি, এটাতে তোমার মনে হয় একটু কনফিউজিং লাগতেছে যে না না ঠিক আছে, না, কমেন্ট ওইখানে লেখার কারণে হয়তো মনে হতে পারে, ঠিক কোনো আছে? সমস্যা নাই। ঠিক আছে, কমেন্ট তুমি লেখো যে এখানে ওটা ম্যাটার করে না, ঠিক আছে? আচ্ছা, পরের অংশটা কি? অলওয়েজ, মানে এই যে প্রিন্ট হ্যালো, ঠিক আছে, এটা যদি এ বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে, তাহলেও হ্যালো প্রিন্ট হচ্ছে। আবার দেখো এ এর মান যদি বি এর চেয়ে ছোট হয় তাহলে কি হচ্ছে? তাহলেও হ্যালো প্রিন্ট হচ্ছে, তাই না? হ্যাঁ কিন্তু কারণ কি? কারণটা হচ্ছে, চিন্তা করো, দেখো তুমি কম্পিউটারের হিসাবে চিন্তা করো, এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটায় তুমি এ এর মান 1, বি এর মান 3, তারপর সি আর ডি এর মান গেল, ওগুলো নিয়ে আমি টেনশন করছি না। তারপরে 11 নম্বরে আসছে, দেখছে যে ইফ এ এর ও চেয়ে বড় হয় তাইলে এই কাজটা করো, ও আর বুঝতে পারছি, দেখবেই না যে কি কাজ ওইটুকু তো করা ভুল লাগবে। হয়ে গেছে, এই জন্য হ্যাঁ, এটুকু কোনো এই লাইনও, কাজই হবে না। হ্যাঁ এইটুকু কেটেই দিছে ও, ঠিক আছে, ঠিক এইটুকু আছে, মনে করো ও কেটেই দিছে, ও যখনই দেখছে যে কন্ডিশন ফুলফিল হয় নাই ও আর ওইখানে যাবেই না, ঠিক আছে? ঠিক আছে। তারপরে ও কি করছে, তারপরে প্রিন্টএফ হ্যালো করছে, তারপরে রিটার্ন এন্ড করে দিছে। বুঝতে পারছো? হুম ঠিক আছে। আবার যখন এ এর মান অ্যাকচুয়ালি বি এর চেয়ে বড় হচ্ছে তখন সে এটাও প্রিন্ট করতেছে, এটাও প্রিন্ট করতেছে, ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, কিন্তু ধরো তুমি চাচ্ছ যে না, আমি যখন এ বি এর চেয়ে বড় সেটা যেরকম প্রিন্ট করতেছে, আমি চাচ্ছি যে এ যখন বি এর চেয়ে ছোট বা সমান হয় সেই ঘটনাটাও প্রিন্ট করতে। আচ্ছা কিভাবে করতে পারো? তুমি বলতে পারো যে এখানে আরেকটা কন্ডিশন দিতে পারো যে ইফ এ লেস দেন অর ইকুয়াল টু, এই যে এইভাবে লেখা যায় লেস দেন অর ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ তো আমি এটা লিখতে পারি যে লেস দেন অর ইকুয়াল টু প্রিন্টএফ বি ইজ গ্রেটার দেন এ, এই কথাটা ধরো লিখবো, এটা লেখা যায় না? হ্যাঁ ঠিক আছে, এবং এটা প্রিন্ট করলে কাজ করবে। তুমি তুমি দেখো আমি যদি এ এর মান 1 করে দিই তাহলে এ বি এর চেয়ে ছোট, তুমি যদি রান করো তাহলে বি ইজ, আচ্ছা এটা এটা ঠিক লেখা হয় নাই, মানে বি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এ। আচ্ছা, আমি আহ, ধরো এটা না লিখে একটা কাজ করি, এ ইজ নট গ্রেটার দেন বি, ঠিক আছে, আমি এটা লিখি, ঠিক আছে, আমার জায়গা হচ্ছে না তো সেই জন্য আর কি। মানে ধরো এটা তো সত্যি, ঠিক আছে, এ ইজ নট গ্রেটার দেন বি, যেমন এ এর মান হচ্ছে 1 আর বি এর মান ঠিক 3, আছে। হ্যাঁ তো ঠিক আছে, তাই না? হুম কিন্তু এটার একটা শর্টকাট আছে, তুমি যখনই একটা ইফ লেখো, ঠিক আছে, যখনই তুমি একটা ইফ লেখো তখনই তার পরপরই তুমি যদি এলস লেখো, ও বুঝতে পারে এটাকে বলা হয় ইফ এলস। ও যখনই তুমি ইফের পরে এলস লেখো তখনই ও বুঝতে পারে যে আসলে তুমি যেটা চাচ্ছ একটু আগে যেই কন্ডিশনটা, যদি এটা হয় তাহলে এটা করো, না হলে, এলস অর্থ হচ্ছে না হলে, নতুবা, ঠিক আছে, নতুবা এইটা করো। বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ তার মানে দেখো ওয়ার্কস এ, ঠিক আছে, যখন এ গ্রেটার দেন
বি হয় তখন এই লাইনটা প্রিন্ট হবে, ঠিক আছে? যদি উল্টোটা হয়, যদি ওটা না হয় তাহলে তো প্রিন্ট হবেই না, উল্টো আরো এইটা প্রিন্ট হবে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি একদম বাংলা করে দেখো। ঠিক আছে, আমি তোমাকে আরেকটু সুন্দর করে লিখতে গেলে সাধারণত এইভাবে লিখে দেখাই। ঠিক আছে, আমি মনে করি যে এইভাবে লিখলে বেটার বোঝা যায়। ঠিক আছে, আমি আপাতত কমেন্ট গুলাকে উঠাই দিই, কারণ মোটামুটি এটা ইংলিশের মতোই কিন্তু পড়া যাচ্ছে। দেখো, যদি এ বি এর চেয়ে বড় হয় তাইলে এই কাজটা করো, নতুবা এই কাজটা করো। পড়তে পারছো? হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছো? মানে একদম কিন্তু ইংলিশের মতোই। যদি এ বি এর চেয়ে বড় হয় তাইলে এই কাজটা করো, নতুবা এই কাজটা করো। ঠিক আছে না? ঠিক আছে। আর হ্যাঁ তারপরে যা লিখবা সেটা সবসময়ই হবে, সবসময়ই কাজ করবে। ঠিক আছে। ওকে। হ্যাঁ আর এখন একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ধরো তুমি অনেক সময় চাইবা যে যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে এই কাজটা করো, এই কাজটা করো, মানে অনেকগুলো কাজ করতে চাও। ঠিক আছে, একটা কাজ না, অনেকগুলো কাজ করতে চাও। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা সেমিকোলন দিয়ে যা যা লিখি, ঠিক আছে, একটা সেমিকোলন দিয়ে যা লিখি, ঠিক আছে, একটা সেমিকোলনের আগে যা লিখি এটা হচ্ছে ধরো একটা সেন্টেন্সের মতো। ঠিক আছে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, আসলে বলা হয় এটা মানে সেন্টেন্স না বলে এটাকে বলা হয় স্টেটমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। একটা তুমি কম্পিউটারকে যদি একটা কাজ করতে বলো এটাকে বলা হয় এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, যে তুমি এই কাজটা করো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে অনেক সময় আমরা যদি এ বি এর চেয়ে বড় হয় অনেকগুলো স্টেটমেন্ট কাজ করাতে চাইতে পারি। ঠিক আছে, যেমন দেখো তোমার এই প্রোগ্রামটাই খেয়াল করো, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে অমুক তমুক করে উল্টায় দাও, যে আবার চেক করো এ সি এর চেয়ে বড় কিনা, সেটা হইলে আবার অমুক তমুক করো। তাই না? তোমার কিন্তু হ্যাঁ অনেক কাজ বাকি আছে। সো এই জন্য আমাদের সব সময় দেখা যাচ্ছে যে একটা কাজ দিয়ে নাও হইতে পারে। তো সেইটার জন্য আমরা আরেক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করি। সেই স্টেটমেন্টটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা। বুঝতে পারছো? তো সব সময় সেফ হচ্ছে তুমি ইফ আর এলস যখন ব্যবহার করবা তখন এইভাবে লিখবা, সব সময় এইভাবে লিখবা। আচ্ছা কি লিখলাম দেখো, ইফ এ গ্রেটার দেন বি, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এটাকে বলা হয় ব্লক স্টেটমেন্ট। ঠিক আছে, মানে অনেকগুলো স্টেটমেন্টের একটা ব্লক যদি থাকে, মানে মাল্টিপল আচ্ছা স্টেটমেন্ট যদি তুমি লিখতে চাও, এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এইটা লেখো। ঠিক আছে, তারপরে ধরো তুমি বললা যে ধরো আরো কিছু, আই মিন ধরো এটা লিখলাম। হ্যাঁ, ধরো তুমি চাচ্ছ যে এ ইজ গ্রেটার দেন বি যখন হবে তখন তুমি বলতে যাচ্ছ যে প্রিন্ট এফ এ ইজ গ্রেটার দেন বি, তারপরে বলতে যাচ্ছ আই মিন, বা ধরো সো, ধরো এখানে আই মিন না লিখে সো এ ইজ দ্য লার্জেস্ট টিল টিল নাও, মানে এখন পর্যন্ত এ হচ্ছে লার্জেস্ট। যেমন আমাদের মেইন গোল কি ছিল, সবচেয়ে বড় সংখ্যাটাকে খুঁজে বের করা না? হ্যাঁ তো আমরা বলতেছি যে এখন পর্যন্ত তাহলে এ সবচেয়ে বড়। ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে কি হবে বুঝছো? তাহলে তোমার এই লাইনটাও সে রান করবে, এই লাইনটাও রান করবে। বুঝতে পারছো? এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে দেখো আমরা এখন প্রিন্ট করে দেখি, এ এর মান যদি 10 দেই, বি এর মান যদি 3 দেই, দেখো কি হচ্ছে। আচ্ছা, এখানে কি হলো যে, আচ্ছা সরি, আমার এখানে এফ লিখতে সেমিকোলন ভুলে দিয়ে গেছি। না, এই যে এফ লিখতে ভুলে গেছে, প্রিন্ট লিখতে প্রিন্ট এফ। হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কি বলছে, ইরর দেখলে অবশ্য মোটামুটি বোঝা যায়। কি বলছে যে এ ইজ গ্রেটার দেন বি, সো এ ইজ লার্জার দেন, ইজ ইজ দি লার্জেস্ট টিল নাও, এখন পর্যন্ত এ সবচেয়ে বড়। তারপর আবার হ্যালো লেখা চলে আসছে, যে হ্যালো। হ্যালো প্যারেন্ট। ঠিক আছে, এটা এটা মুছেই দিই। ঠিক আছে, তবে আমি আসলে এখানে যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এই এই লাইনটা এখানে যা লিখবা সেটা সবসময় কাজ করবে, তোমার ইফ এলস ব্লকের বাইরে কিন্তু তাই না?
যদি এইটা হয় তাইলে এটা করো, নতুবা এইটা করো, কিন্তু ওইটার বাইরে যা লিখবা সেগুলো কিন্তু সবসময় কাজ করবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখো, এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে কি বলা যায়? তাহলে সো বি ইজ দি লার্জেস্ট, ইজ দ্য লার্জেস্ট। হ্যাঁ। লার্জেস্ট টিল নাও, এখন পর্যন্ত বি সবচেয়ে বড়। ঠিক আছে, দেখো এই যে তুমি এইখানে এই যে তোমার এই ব্রাঞ্চে দেখো, এ যদি বি এর চেয়ে বড় হয়, ইয়েস হয়, তাহলে তুমি কোন দিকে গেছো? এ এর সাথে সি কে তুলনা করছো, কারণ এ হচ্ছে মানে এই যে এই লাইন পর্যন্ত যে এ যেহেতু সবচেয়ে বড় ছিল, তাই জন্য তুমি আবার সি কে তুলনা করছো। হ্যাঁ। আবার দেখো, যদি এ গ্রেটার দেন বি ফলস হয়, না হয়, ঠিক আছে, তার মানে কি বি সবচেয়ে বড়, তো বি এর সাথে তাহলে সি কে তুলনা করছো, তখন এ এর সাথে কিন্তু করো নাই, কারণ তুমি জানো যে বি অলরেডি এ এর চেয়ে বড়, তাই কোনো রকমেই এ লার্জেস্ট হইতে পারবে না যদি সে এই রাস্তায় আসে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। বুঝতে পারছো? So, আমরা কিন্তু ওই কথাটা এখানে লিখছি জাস্ট। ঠিক আছে না? ঠিক আছে। এটাই। ঠিক আছে, এখন আমি দেখো মানে তোমাকে এই যে ইফ এলস শিখালাম, তাহলে তোমাকে সবসময় যদি কোনো কিছু, আমি তোমাকে এখন সিনট্যাক্সটা শিখাই দেই। ইফ কন্ডিশন, কোন একটা কন্ডিশন যদি থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে লিখবা মানে থিংস টু ডু ইফ কন্ডিশন ইজ ট্রু। তোমার কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে অমুক অমুক কাজগুলা তুমি করবা, তাই না? ঠিক আর আছে না হলে, কিন্তু হ্যাঁ বলো। হ্যাঁ, কি হয়েছে? প্রথম পুরোটা করলেই মানে বুঝতে সুবিধা হয়, তো এইভাবে করে কিরকম হয়? হ্যাঁ, না সেটা তাহলে লিখতে, ইফ এলস কতবার আসবে? ইফেলস অনেকবার আসবে, সেটা সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে আর কি জেনারেল নিয়মটা শিখাই দিচ্ছি যে কিভাবে তোমার লিখতে হয়। তুমি যেই কন্ডিশনটাকে চেক করতে চাচ্ছ, সেটা যদি সত্যি হয়, ঠিক আছে, সেটা যদি সত্যি হয়, তাহলে সে এই লাইনটা রান করবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর এখানে তুমি আবার লিখবা যে এলস, তারপরে এলস মানেই তো নতুবা, এই কন্ডিশনটা ফেল করলেই সেটা করবে। থিংস, সরি, থিংস টু ডু ইফ কন্ডিশন ইজ ফলস। এই পুরাটা দেখো তুমি বুঝতে পারো কিনা, যে ইফ ঠিক এলস আছে। কিভাবে লিখতে হয়। বুঝতে পারছো তো ইফ এলস কিভাবে লিখতে হয়? হ্যাঁ। এবং আমি তোমাকে রেকমেন্ড করব, এই যে দেখো আমি কিভাবে স্পেসিংটা করছি। তুমি মানে ইফ লিখবা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখবা, লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে পরের লাইনে চলে যাবা। পরের লাইনে তুমি এইখান থেকে লেখা শুরু করবা না। ঠিক আছে? তুমি এখান থেকে লেখা শুরু করো না, একটু ভিতরে লেখা শুরু শুরু করবে, যাতে করে তুমি নিজে বুঝতে পারো যে ইফের আন্ডারে তুমি কাজ করতেছো, কন্ডিশনটা সত্যি হলে তার ভিতরে কাজ করতেছো। কথাটা বুঝতে পারছো? ঠিক আছে। এই যে স্পেসটা আমি দিছি, এই স্পেসটা দিয়ে কিন্তু আমি বুঝাইছি যে আমার এটা ইফের ভিতরে। এই যে এখানকার যে স্পেসটা দিছি, এটা দিয়ে কিন্তু আমি বুঝাইছি আমি এলস এর ভিতরে আছি। আর আমি যখন এই যে অলওয়েজ ওয়ার্কস কথাটা লিখছি, এটা দেখো, এটা কিন্তু আমি কোনো স্পেস দিয়ে লিখি নাই, কারণ মানে ওরা কি সেম লেভেলে আর কি, এটা কাইন্ড অফ, এটা হচ্ছে ইফ এর বাচ্চা। ঠিক আছে, যে ইফ যদি ঠিক সত্যি আছে। হয় তাইলে ওর ভিতরে হবে। ঠিক আছে, ইফ এর জন্ম নিলে তখন ও যাবে, এলস এর জন্ম নিলে তখন ও যাবে। কিন্তু আর এই অলওয়েজ ওয়ার্কস এখানে যা লিখবে যে রিটার্ন জিরো, এটা তোমাকে বাইরে লিখতে হবে ইফ বা এলস এর। কথাটা বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এইটুকু যদি বুঝে থাকো, এখন তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। আমি তোমাকে বলবো যে তুমি তোমার মতো লিখতে থাকো। ঠিক আছে, যে আমি আমার মতো লিখতে থাকি, কোনো কিছু প্রিন্ট করা লাগবে না, একদম তুমি শুধু অ্যালগোরিদমটা দেখো। ঠিক আছে, অ্যালগোরিদমটা দেখো কি বলছে, সেটা ফলো করে কাজ করো। ঠিক আছে? ঠিক আছে, তুমি হ্যাঁ, দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তাও একটু হেল্প করি, যেহেতু প্রথম প্রথম। দেখো আমি কিভাবে ট্রান্সলেট করতেছি, এবং আমি কমেন্টকে ব্যবহার করতেছি আমার নিজের বোঝার জন্য। এটা কিন্তু তুমি পরীক্ষার খাতায়ও করতে পারো। ঠিক আছে, এবং আমার মনে হয় এটা করলে তোমার লস হবে না। ঠিক আছে, মানে কোনো মার্কস তো কাটা যাবে না, উল্টা আরো হয়তো মার্কস বেশিও দিতে পারে, আমি জানি না। ঠিক আছে, তো আমি কি করতেছি দেখো,
এ গ্রেটার দেন বি, আমি জানি ফ্লো চার্ট লিখতে পারছি, ফ্লো চার্টে এ গ্রেটার দেন বি যখন ইয়েস হচ্ছে সেটা হচ্ছে মানে এইভাবে লিখতে হয়, ঠিক আছে, সি প্রোগ্রামিং এ। আর যখন এলস মানেই বুঝতেছে যে এ ইজ গ্রেটার দেন বি, এটা সত্যি না, নো। নো এর রাস্তা হচ্ছে এইটা, ইয়েস এর রাস্তা হচ্ছে এইটা। এখন বলো ইয়েস এর রাস্তায় যাওয়ার পরে আমার এখানে কি লেখা উচিত, এখানে কি লিখবো? চার্ট দেখে মানে এই যে ফ্লো চার্ট দেখে বলো যে ইয়েস এর রাস্তায় যাওয়ার পরে আমাকে আবার কি লিখতে হবে। তখন তো আপনার এ হবে বড়। হুম, হ্যাঁ, তুমি ফ্লো চার্ট ফলো করো, সমস্যা নেই। ধরো ফ্লো চার্টে তো লেখার সময় কিন্তু তুমি ওইগুলো চিন্তা করে আসছো, আমি এখন শুধু ফ্লো চার্ট ফলো করতেছি যে এ গ্রেটার দেন বি হলে এই রাস্তায় আসছে। আচ্ছা, এরপরে পরের কাজ কি? এ ইজ গ্রেটার দেন সি হবে হ্যাঁ, কিনা সেটা দেখতে হবে। এটা দেখতে হবে, তার মানে ইফ এ ইজ গ্রেটার দেন সি এটা লিখতে হবে, ঠিক আছে, এটা লিখতে হবে। হ্যাঁ, এটা লিখতে হবে। তো এর মানে কিন্তু এই লাইনটা যে যাচ্ছে এ ইজ গ্রেটার দেন সি যদি ইয়েস আসে সেই লাইনটা, ঠিক আছে, এই যে এ ইজ গ্রেটার দেন ইয়েস আসে সেই লাইনটা। এ ইজ গ্রেটার দেন সি এটা যদি নো আসে তাহলে আরেকটা লাইন লাগবে না? হ্যাঁ, সেই লাইনটা এর জন্য কি লিখবো আমরা? এলস। এলস, রাইট। এই তো খুব ভালো পারতেছো তুমি, খুবই ভালো পারতেছো, ঠিক আছে। তো এখানে এটা আমার সুবিধার জন্য লিখে রাখলাম, এই যে দেখো এখানেও একটা এলস আছে, এখানেও একটা এলস আছে, আমার গোলায় যাবে, এই জন্য আমার কিন্তু কমেন্ট দিয়ে খুব সুবিধা হয়েছে, ঠিক আছে, কমেন্ট দিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি কোন এলস কোনটা। আচ্ছা। বুঝতে পারছো কমেন্টের সুবিধাটা এখন? ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এ ইজ গ্রেটার দেন সি, এখান থেকে এই যে আমরা দেখছি এ ইজ গ্রেটার দেন সি, ইয়েস রাস্তাটায় গেছি, রাস্তাটায় যাওয়ার পরে আবার কি জিজ্ঞেস করা হয়েছে? এ ইজ গ্রেটার দেন ডি। ডি, তাহলে এখানে কি আবার একটা ইফ লাগবে না? হ্যাঁ। আবার একটা ইফ লাগবে, তাহলে আমরা এখানে এ ইজ গ্রেটার দেন ডি আরেকটা করলাম, ঠিক আছে, এবং এখানেও আমার ইফ একটা আছে, ঠিক আছে, এখানে এ ইজ গ্রেটার দেন ডি। ডি, ঠিক আছে, ইয়েস একটা রাস্তা দিছে, ঠিক আছে, এলস। আমি এখানে একটা এলস লাগবে যেটা ওরা দেয় নাই, তাই না? হ্যাঁ, এটা মিসিং আছে। এটা দেয় নাই, তা আমি এখানে ধরো লিখে রাখলাম যে এটা একটা প্রোগ্রামের বাগ, তোমাকে এটাও দেখাই দিই যে বাগ, এখানে একটা এলস লাগবে, ঠিক আছে, এলস কি হবে সেটা লাগবে, আমি লিখলাম না, আমি ধরো আমাদের ওদের যে ফ্লো চার্ট আছে আমি ঠিক এইটাই করলাম, ফ্লো চার্টে কিন্তু দেখো ওরা শুধু ইয়েস এর রাস্তা রাখছে, আমিও শুধু ইফই লিখছি, কি হয় দেখি। আচ্ছা, এ গ্রেটার দেন ডি হওয়ার পরে আবার রাস্তা ইয়েস হইলে কি করতে বলেছে? তাহলে তো ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি লিখবো? প্রিন্ট এফ প্রিন্ট এফ এ বা ও গ্রেটেস্ট এ, বা ধরো এ, গ্রেট বা এ ইজ দি গ্রেটেস্ট, গ্রেটেস্ট। ঠিক আছে। তুমি চাইলে যদি মনে করো যে না আমি নাম্বারটাও ভ্যালুটাও লিখতে চাই, ঠিক আছে, যে এটার মান কত, তুমি সেজন্য ভ্যালু তো লিখবে। নেই। হ্যাঁ আছে তো, এই যে উপরে আমরা ভ্যালু দিতে হবে না, নাহলে তো আসলে কাকে ও, কখন। এখন আপনি দিয়েছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক তো আছে। আমাদের ইনপুট এই যে এই লাইনটা যে ইনপুট দিব সেটা হচ্ছে এইভাবে আমরা ইনপুট দিয়েছি, ঠিক আছে। তো ধরো আমি যদি পার্সেন্ট ডি লিখি, ঠিক আছে, দিয়ে এখানে যদি এ লিখি তাহলে কিন্তু ও এ এর মানটাও বসাই দিবে, তাই না? পার্সেন্ট। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো তো কি হবে? ওই যে এ ইকুয়াল টু পার্সেন্ট ডি, হ্যাঁ, যদি উল্টো লিখতাম। না, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছো, তখন লিখতে হচ্ছে ঠিক টেন আছে, হ্যাঁ। ফন্ট মে, ও কিন্তু তখন তো এই হয়ে যাবে আবার। উদ্ধৃতি কমার মধ্যে আছে, তার মানে কিন্তু ও কথাটা লিখবে এ, তারপরে লিখবে সমান, তারপরে লিখবে পার্সেন্ট ডি ঠিক এর আছে। জায়গায় হচ্ছে ওটার মান বসাবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি দুই একবার প্র্যাকটিস করলে এটা বুঝতে পারো, তার মানে তোমাকে আমি একটু বলে দিই, তাহলে তোমার প্রিন্টএফ ফাংশনটা একটু ঘাটতি আছে, এটা একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে, হ্যাঁ। এটা একটু প্র্যাকটিস করবা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তারপরে দেখি আমাদের কোথায় আছে, আমাদের বাগটা আমরা নাই, মানে আমাদের এখানে সমস্যা রয়ে গেছে, এটা আমি তোমাকে বলছি, তাই তুমি যদি এটা ফ্লো চার্টে না জানতে তাহলে কিন্তু বুঝতে পারতে না, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা দেখি তারপরে কি আছে। এলস, এলস এ ইজ গ্রেটার দেন সি, নো, এটা কোথায় আছে? এই যে এ ইজ গ্রেটার দেন সি, নো এর রাস্তাটা এদিক দিয়ে আসলাম, আসার পরে কি আছে এখানে তিন রাস্তার মোড়, এখান থেকে নিচে যাব, প্রিন্ট। নিচে গেলে প্রিন্ট করব, ঠিক আছে, তার মানে আমাদের এখানে কিছুই না,
আমি এই প্রিন্টেড। লাইন কপি করি, ঠিক আছে? আমি জাস্ট, আচ্ছা এখানে একটা সেমিকোলন দেওয়া হয় নাই, সরি, এই যে এখানে একটা সেমিকোলন বাদ পড়ে গেছিল। ঠিক আছে, তুমি দিলে তো খুবই ভালো, আমি মিস করে গেছিলাম। ঠিক আছে, সো আমি এখন এইটা দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার এই রাস্তায় গেলে বলছে গ্রেটেস্ট হচ্ছে সি, তাহলে আমি সি। লিখব সি ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে, এবং এখানে সি এর মান বসাই দিব। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা গেল, তাহলে এ গ্রেটার দেন সি এর রাস্তাটাও আসলো। তারপরে কি আছে? তারপরে দেখতে পাচ্ছি এ গ্রেটার দেন বি, নো। নো এর রাস্তা আছে একটা। তো দেখি এ গ্রেটার দেন বি এর নো এর রাস্তা হচ্ছে উপরে, এই যে উপরে নো এর রাস্তা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এইখানে আসি। তারপরে কি করতে হবে? বি আর আবার সি, ইফেলস লাগবে। হ্যাঁ এখানে আবার ইফেলস লাগবে। কিন্তু মানে পড়তে পারতেছো তো যে আমরা কিভাবে আমাদের ফ্লো চার্টটাকে আসলে এখন ঠিক আছে, ট্রান্সলেট এইচটিএমএল করতে। যেরকম মানে শুরুর থেকে শেষটা এক্সেলে এখানে এরকম থাকলে একটু হয়তো এখানে ওই যে প্র্যাকটিস তোমার করলে ধরো হয়ে যাবে। এখানে হচ্ছে তোমার মানে থাকলে ভালো হতো, কোনো ইয়ে নাই, তবে কমেন্ট করা যায় আর কি, হ্যাঁ কমেন্ট করা যায়। তো যাই হোক, এখানে আমাদের হচ্ছে বি গ্রেটার দেন সি, ধরো আমরা ইয়েস রাস্তা হচ্ছে এইটা, ঠিক আছে? আর আমি এলস যদি করি তাহলে বি গ্রেটার দেন সি, নো এর রাস্তা হচ্ছে এইটা। আচ্ছা, তো এবার আমি শেষ করে আসি। বি গ্রেটার দেন সি ইয়েস এর রাস্তায় গেলে আবার কি হচ্ছে? বি গ্রেটার দেন ডি কিনা চেক করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমি আবার লিখি, ঠিক আছে? তুমিও নিজের মতো লেখা শুরু করো, এখন তো মোটামুটি বুঝে গেছো। নিজের মতো লেখা শুরু করো এবং চেক করে দেখবো আমরা বিভিন্ন ইনপুটের জন্য যে আমার রেজাল্ট ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, বি গ্রেটার দেন, এবং আমি যেভাবে লেখার চেষ্টা করছি এভাবে কমেন্ট করে করে লেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা যে আমি কোন রাস্তায় আছি কোন রাস্তায় নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে তো প্রিন্ট ডি ইজ দি গ্রেটেস্ট। হয়েছে কি? মনে হয় হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এখন রান দিয়ে দেখো তোমার এই যে চারটা সংখ্যা, মানে তাহলে তুমি যে প্রোগ্রামটা লিখছো সেটা কিন্তু চারটা সংখ্যার ম্যাক্সিমাম খুঁজে বের করার কথা, তাই না? তাই হ্যাঁ, না? সবচেয়ে বড় যেটা সেটাই আসবে। সবচেয়ে বড় যেটা, তাহলে কি তোমার এই চারটার মধ্যে সবচেয়ে বড় তো এ, তাই না? তাহলে এটা প্রিন্ট হওয়ার কথা। দেখি আমাদের প্রোগ্রাম ঠিকঠাক থাকলে এটা হবে। এই যে a ইকুয়ালস টু 10 ইজ দি গ্রেটেস্ট, এসছে? তোমার এসছে? করিনি, অল্প একটু করে রেখে দিছি এই জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো মানে ঘটনাটা কি সেটা বুঝতে পারছো তো নাকি? ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা হবে খাতায় লেখার সময় আপনার, হ্যাঁ খাতায় এই যে লেখা। সেকেন্ড ব্র্যাকেট গুলো হ্যাঁ, ক্লোজ হবে কোন জায়গায়, এটা হবে একটা ঝামেলা। এই জন্যই আমি হচ্ছে, দেখো আমি তোমাকে খেয়াল করে দেখাই, এই জন্যই আমি এইটা মেনটেন করি, ঠিক আছে? খাতায় লেখার জন্য সব সময় মানে আমি এইটা মেনটেন করি যে এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, ইফ লেখাটা এখান থেকে শুরু করছিলাম না? হ্যাঁ,
ওইটার একদম পরে যেই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে ওটা ওই ইফের। ঠিক আছে, খেয়াল করে দেখো এইটা আর এইটা একই সেকেন্ড ব্র্যাকেট। এই জন্যই ইন্ডেন্টেশন ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো এটা যদি এইভাবে থাকতো তুমি কিন্তু বুঝতে পারতে না যে এই ইফের সেকেন্ড ব্র্যাকেট কোনটা, এইটা ক্লোজ মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন হয়েছে ক্লোজ হয়েছে কোথায়, এইখানে নাকি এইখানে নাকি এইখানে, বোঝা যাচ্ছে না। কিন্তু তুমি যদি এই যে ইন্ডেন্টেশন দিয়ে লেখো তাহলে খুব সুন্দর মতো বোঝা যায় যে এইটার সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে যে এই ইফটা শুরু হয়েছে এইখানে, ওই ইফের শেষ হয়েছে এইখানে, এবং সেটার এলস হচ্ছে শুরু হইলে এখানে, এলস এর আবার মানে এই যে এখান থেকে লেখা শুরু করছি ওই এলস এর শেষ হচ্ছে এইখানে। এবং হ্যাঁ এটা ঠিক যে তোমার যদি মানে পেন্সিল দিয়ে প্রোগ্রাম করো তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে প্রোগ্রাম করলে সবচেয়ে ভালো হবে। এবং তোমার কিন্তু এত বড় প্রোগ্রাম নাই, আমি তোমাকে দেখালাম যে তুমি যদি ফ্লো চার্ট লিখতে পারো তাহলে সেইটার প্রোগ্রামও তুমি লিখতে পারবা। ঠিক আছে, সেটা জটিল হতে পারে, সেটা কম্পিউটারে লেখা সহজ কিন্তু খাতায় লেখা কঠিন হতে পারে, কিন্তু লেখা সম্ভব, সেটাই আমি তোমাকে শুধু দেখালাম। ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছো? এখন আমি জাস্ট তোমার প্রোগ্রামটা ধরো বানানো হয়েছে, একবার প্রোগ্রাম বানানো হইলে কিন্তু আর কোনো চেঞ্জ নাই, আমি শুধু এখন বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে করে দেখবো। আচ্ছা আমি যদি এখন এটাকে 15 করে দিই তাহলে আমার রেজাল্ট গ্রেটেস্ট কে আসা উচিত? সি আসবে। সি আসা আসা উচিত। দেখি আমাদের প্রোগ্রাম ঠিকঠাক হচ্ছে কিনা। সি ইকুয়ালস টু 15 ইজ বাহ দ্য বাহ। গ্রেট। বাহ সুন্দর। ঠিক আছে, হ্যাঁ প্রোগ্রাম করলে বেশ ভালোই লাগে। আচ্ছা এখন এখন দেখি এইখানে যদি আমি দিয়ে দেই, আচ্ছা এখানে ধরো -5 ছিল আগের মতো থাকুক, আর এখানে ধরো আমি দিয়ে রাখলাম 20, কে সবচেয়ে বড় হওয়ার কথা? ডি আসবে। ডি আসবে। ডি আচ্ছা রান ইজ করি। সি। আই হাই, কিছুই তো আসলো না। ঠিক আছে, কিছুই আসে নাই। কারণ কি জানো, এটার উত্তর তো 20 আসা উচিত না? তোমার কি মনে হয় চারটার মধ্যে বড় তো সবচেয়ে 20, তাই না? মানে ধরো লজিক্যালি তো 20 আসা উচিত না উত্তরটা? হ্যাঁ। কিন্তু আসে নাই, কারণ কি? এই যে তোমার এখানে একটা বাগ রয়ে গেছে না, ও। বুঝতে পারছো? এইটাই, এটাকেই বলে হচ্ছে প্রোগ্রামের বাগ। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এবং এই যে আমরা দেখো সবগুলো কেস লিখছি, এ গ্রেটার দেন সি ইয়েস হলে কি হবে, এ গ্রেটার দেন সি নো হলে কি হবে। সবগুলো কেস, এ গ্রেটার দেন বি ইয়েস হলে কি হবে, এ গ্রেটার দেন বি নো হলে কি হবে, সবগুলো লিখছি আমরা। কিন্তু এখানে যেটা লেখা হয়নি সেটা হচ্ছে এ গ্রেটার দেন ডি হলে কি হবে, মানে এ গ্রেটার দেন ডি যদি নো হয় তাহলে কি হবে, মানে এ যদি ডি এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে, সেইটা লেখা হয়নি। ঠিক সেই জন্যই সমস্যাটা আসছে। তো তার মানে আমাদের এখানে আমি বলছিলাম যে এখানে একটা কন্ডিশন রয়ে গেছে, সেইটা আমি এখন লিখে দেই। এলস, ঠিক আছে, এলস এইখানে আমি লিখব যে আমার এটার মধ্যে এ যদি গ্রেটার দেন ডি না হয় তাইলে আমার বেসিক্যালি জাস্ট তোমার হচ্ছে ডি, মানে এ বি এর চেয়ে বড়, এ সি এর চেয়ে তারপরে বড়, ডি শুধু হবে। এ ডি এর চেয়ে ছোট না, তাহলে ডি সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তো এইটা যদি এখন রান করি তাহলে এখন দেখো ঠিকঠাক আছে, ডি ইকুয়ালস টু 20 ইজ দ্য গ্রেটেস্ট। বুঝতে পারছো যে তোমার এখানে ভুল হ্যাঁ, আছে? ঠিক আছে। এটাই, এই হচ্ছে তোমার। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিনশট পাঠাতে। এটার স্ক্রিনশট পাঠাই দিচ্ছি। বেশ বড় হয়ে গেছে, তবে আমি তোমাকে আরেকটা জিনিসও বলতেছি, আমি তোমার সিলেবাসটা দেখে বলতেছি। ঠিক আছে, তবে আহ মানে আমার মেইন কথা হচ্ছে আমি তোমাকে শুধু মেইন ফাংশনটা পাঠাই, কারণ এত বড় হয়ে গেছে যেটা ধরতেছে না আসলে। এটা আবার কেমন হয়ে গেল, তা ধরানো যাচ্ছে না। শুধু ওই ট্যাবই, একটা ট্যাবই ওপেন করে আচ্ছা আমি এখন একটা কাজ করি, তোমাকে, তুমি তো কপি মেসেঞ্জার করে দেবেন। ইয়েতে আছো না? মানে একটা ট্যাব ওপেন করলে আবার ওই যে আউটপুটটা বড় হয়ে যাচ্ছে যখন, তখন সমস্যা করতেছে। সমস্যা নেই, আমি আমি ইয়ে করতেছি। তুমি, কপি করে দিয়ে দেবেন। হ্যাঁ তোমাকে কপি করে দিচ্ছি। দেখো তোমাকে আরেকটা জিনিস শিখাই দেই, মেসেঞ্জারে অ্যাকচুয়ালি কোড লেখা যায় জানো? মেসেঞ্জারে আহ আমি যদি ট্রিপল ইয়ে দেই, ঠিক আছে, এই যে ট্রিপল টিক মানে একদম ওয়ানের বাম সাইডে দেখো একটা বাটন আছে, ওইটা দিলে আমি এখন এটা তোমাকে পাঠাই দিচ্ছি, দেখো সুন্দর মতো এটাকে কোডের মতো ফরম্যাট করে তোমাকে পাঠাই দিচ্ছে। ঠিক আছে, এইটা তুমি কপি পেস্ট করে দিতে পারবা। আগেরটাও ফোনের আমার বাম সাইডে। মানে আমি লিখে দিছি কি, তুমি মেইন কথা হচ্ছে তুমি এটা কপি পেস্ট করে ধরো প্রোগ্রাম রান করে দিতে পারবা দরকার হলে। ঠিক আছে, এটাই। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, কপি করে যাচ্ছে আসলে। ঠিক আছে, ঠিক তো আছে। আগেরটাও দিলে ভালো হইতো হয়তো।
তুমি সুন্দর মতো কাজ করতে পারতা। মেসেঞ্জারে, মোবাইলের মেসেঞ্জারে হয়তো একটু অন্যরকম দেখাইতে পারে না, নর্মাল টেক্সটের মতো, কিন্তু কম্পিউটারে একদম এটা ইয়ের মতোই দেখায়, হ্যাঁ, কোডের মতোই লেখা দেখায়। আচ্ছা, তোমাকে আমি একটা জিনিস একটু চেক করে দেখাই, তোমার আজকে মনে হয় আর বেশি দূর না গেলে ভালো হয় নাকি? হ্যাঁ, ফাইন আজকে আজকে আমি এতটুকু এগুলো একটু প্র্যাকটিস করলাম। তোমাকে ছোট্ট একটা জিনিস দেখি যে আছে কিনা তোমার। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে একটা ছোট্ট একটা জিনিস দেখি, তোমার যেরকম যে কথাটা বলছো এটা সত্যি, যে এত ইয়ের মধ্যে গেলে এতগুলা ধরো আহ কি বলে সেকেন্ড ব্র্যাকেট থাকলে তো হিসাব থাকবে না, তাই না? তো তোমাকে আমি এখন একটা জিনিস একটু শিখাবো, সেটা একটু আরেকটা নতুন জিনিস একটু শিখবো। তবে আমি একটু দেখি যে তোমার সিলেবাসে এটা আছে কিনা। কনস্ট্যান্ট, আচ্ছা তোমাদের প্রোগ্রাম আসলে সব একসাথে কোথাও নাই। রাশিমালা, ফাংশন কি আছে তোমাদের বইয়ে? ইয়নদের সম্পর্কে আমি জানি না, এই জন্য তো আচ্ছা, শিখার জন্য সমস্যা নেই, আচ্ছা ঠিক একবারে আছে। শিখে রাখি সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে আসলে অনেক কিছু আছে ভাই রে ভাই, এ তো পুরা একটা সিএসসি কোর্স ধরাই দিছে। এগুলোতে তো সমস্যা, এগুলা তো অনেক কিছু, মানে প্র্যাকটিস করলে না এগুলা মুখস্থ থাকে, এগুলা এত সব মুখস্থ করা কি সম্ভব নাকি? ব্যবহার করতে করতে মুখস্থ হয়। তো দেখে আমারই রাগ হচ্ছে। ঠিক আছে, এত মুখস্থ করা সম্ভব না। তোমার কি ধরনের প্রশ্ন আসে ওইটা একটু চেক আমি করি। ছবি দিবাই আপনার কাছে, আচ্ছা, তাহলে সুবিধা হবে। তাহলে এত একটু বড় দেখি। থাকার কথা না। এত বড় থাকার কথা না। ঠিক আছে, আমি তোমার একটা জিনিস একটু দেখি যে ইয়ে আছে কিনা। আর আমি একটা জিনিস একটু দেখতে চাচ্ছি, ফাংশন বলে আছে কিনা। ফাংশনের তো দেখলাম না। আহ এখানে তো যে জিনিসটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। অক্ষরপত্রের বইয়ে আবার ছিল মনে হলো, এই জন্য আমি দেখতেছিলাম। আচ্ছা, তোমাকে ওই জিনিসটা একটু দেখাই দিই, ঠিক আছে? ওটা আমার মনে হয় দেখাই দিলে তোমার একটু সহজ হবে আরো। ঠিক আছে, তোমার এইটার আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি। ঠিক আছে, তুমি তুমি অলরেডি এটা, মানে সবই তোমার এখানে আছে, এই জন্য এটা দেখাতে চাচ্ছি। দেখো, তুমি এইখানে একটা ফাংশন, ঠিক আছে, তোমাকে একটু আগে একটা জিনিস বললাম না যে ধরো ম্যাথমেটিক্যালি আমরা ফাংশন লিখলে কি বুঝাই? ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যালি ফাংশন লিখলে এফ অফ এক্স সমান সমান ধরো এক্স ইন্টু এক্স, এইটা বুঝায় না? এরকম ধরো একটা হ্যাঁ, ফাংশন ফাংশন লিখলাম, আমি একটু আগে উদাহরণ দিলাম যে ধরো এফ অফ 3 সমান সমান তাহলে হচ্ছে 9 আসে। তো একটা ফাংশনের ভ্যালু কি? একটা ইন্টেজার। ঠিক হ্যাঁ, আছে, ধরো এই এই ফাংশনটার ভ্যালু হচ্ছে তুমি একটা ইয়ে দিয়ে গুণ করছো, গুণ করে হচ্ছে তার আউটপুট হচ্ছে ইন্টেজার পাইছো, তাই না? তো এরকম হ্যাঁ, কিন্তু অন্যরকমও হইতে পারে, যেমন ধরো তুমি এক্স কে যদি 2 দিয়ে ভাগ করো, কথার কথা, ঠিক আছে, এক্স কে 2 দিয়ে ভাগ করলে, যেমন 3 কে 2 দিয়ে ভাগ করলে, একটা ইন্টেজার কে তুমি 2 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি দশমিক সংখ্যা পেতে পারো, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাহলে তোমার আউটপুটটা ফ্লোটিং পয়েন্টও, ফ্লোটও হইতে পারে আর কি। ঠিক আছে, তো এইগুলো কথা বলার কারণ কি দেখাই আমি তোমাকে। এই যে আমি একটু আগে, মানে ধরো যে কোনো একটা ফাংশন, এই যে এফ অফ এক্স সমান সমান এক্স ইন্টু এক্স বা এক্স স্কোয়ার, ঠিক আছে, এই জিনিসটা যে আমরা লিখি, ঠিক আছে, এই জিনিসটা যে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখে আসছি, এটা তো চিনো অনেক ভালো মতো। ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসটা সি প্রোগ্রামিং এ কিভাবে লিখে দেখো। এফ অফ এক্স, ঠিক আছে, ইন্টেজার, এটা হবে একটা ইন্টেজার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ করা হয়, রিটার্ন এক্স ইন্টু এক্স। ঠিক আছে, এটা কি হইলো দেখো, তুমি একটু আগে মেইন ফাংশন যেভাবে লিখছো দেখো, ইন্ট স্পেস মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিছো, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুনিয়া জিনিসপাতি লিখছো, লাস্টে রিটার্ন 0 দিছো, তাই না? হ্যাঁ, এই যে এইরকম ভাবেই দেখো, এটা কিন্তু অলমোস্ট একই রকম ভাবে লিখছি। এটা কি বোঝাচ্ছে? এফ নামে একটা ফাংশন তৈরি করো, সেই ফাংশনের একটা চলক থাকবে। আচ্ছা, ওই চলকটা দিলে, ওই চলকটা দিলে সে কি রিটার্ন করবে? রিটার্ন করবে এক্স কে ওই চলককে ওই চলক দিয়ে গুণ করে, মানে স্কোয়ার করে তোমাকে রিটার্ন করবে। এবং সেই রিটার্ন টাইপটা কি হবে? ইন্টেজার। ও আচ্ছা, বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো, তোমার মেইন মেইন ফাংশনটা আসলে কি হয়? মেইন ফাংশনটায় কোনো চলক নাই, এবং তার মধ্যে যা লেখা আছে সেইগুলো সে রান করে।
রান করে এসে লাস্টে রিটার্ন করে 0। ঠিক আছে, 0 রিটার্ন করে, যেহেতু 0 একটা ইন্টেজার তাই জন্য এখানে ইন্টেজার রিটার্ন করা হয়েছে। এবং সাধারণত এই যে 0 রিটার্ন করলে কম্পিউটার বুঝতে পারে যে তোমার প্রোগ্রাম ঠিকঠাক কাজ করছে। যেমন তুমি অনেক সময় দেখছো না, কিছু ওয়েবসাইটে গেলে ইরর 404 দেয়, হ্যাঁ ওইটা দিয়ে ওরা বোঝায় যে কোন একটা ইরর হয়েছে, এটাও একটা ইন্টেজার না? হ্যাঁ। তো এইভাবে বিভিন্ন কোড দিয়ে এটা নাম্বারিং করে করে, ধর তুমি একটা নতুন প্রোগ্রাম করলে, তুমি ধরো বললা যে -1 দিয়ে আমি বুঝাবো যে অমুক আমার ধরনের। যার যেরকম ইচ্ছা ইচ্ছা আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিন্তু 0 দিলে সবাই বুঝে যে ঠিকঠাক রান করছে। বুঝতে পারছো? হুম, আর রিটার্ন মানে হচ্ছে এটাই, যে তুমি এফ এর কাছে গেলা, ওকে এক্স দিলা, ও তোমাকে রিটার্ন করলে এক্স দিয়ে এক্স গুণ করে 9। এতটুকুই। বুঝতে পারছো? ঠিক আছে হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা কাজ করব। দেখো আমি এখন এই প্রোগ্রামটাকে কত সহজ করে ফেলতে পারি। দেখো আমি এখানে একটা তিনটা একবার লেখা যায় না, হ্যাঁ, যেরকম এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তিনটা একবারে আসলে লেখা যায় না। হ্যাঁ, তিনটা একবারে লেখা যায় না। একবারে হয়ে যেত। হ্যাঁ, একবারে তাহলে হয়ে যেত, কিন্তু এখানে দেখো আরেকটা উপায় আছে, আমি তোমাকে দেখাই। ইন্টেজার ম্যাক্স এক্স কমা ওয়াই, ঠিক আছে, দুইটার মধ্যে ম্যাক্সিমাম আমি বের করব। আচ্ছা ঠিক আছে, কিভাবে বের করা যায়? যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় তাহলে এক্স হবে মানে ম্যাক্সিমাম, হ্যাঁ। আর যদি না হয় তাহলে ওয়াই হবে ম্যাক্সিমাম। হুম। সেই কথাটাই আমি লিখতেছি। যদি এক্স ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে রিটার্ন এক্স, যদি না হয় এলস রিটার্ন ওয়াই। এই কথাটা কি বুঝতে কোনো অসুবিধা আছে, যে এইটা দুইটা সংখ্যার মধ্যে না ঠিক ম্যাক্সিমাম? আছে। ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি সব বাদ দাও। ঠিক আছে, এই দেখো পুরোটাই বাদ দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এ বি নামে একটা ভ্যারিয়েবল করলাম। ঠিক আছে, বা ধরো আমি আরেকটু বড় করে নাম দিই, অনেক সময় বড় করে নাম দিলে বোঝা যায়। ঠিক আছে, ম্যাক্স অফ এ অ্যান্ড বি। এই যে দেখো কি করছি, বা আচ্ছা আমি আগে, আচ্ছা এটা দিলে হয়তো তোমার কাছে ইয়ে লাগতেছে, ধরো আহ এবি, বা আচ্ছা এটাও না দিলাম, ধরো এটাতেও কনফিউজিং লাগতে পারে। ই নামে একটা নতুন ভ্যারিয়েবল আনছি। আচ্ছা হচ্ছে কি হবে, এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম যে সে হবে। হ্যাঁ এটুকু বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ। না না ঠিক আছে। না, আচ্ছা ঠিক আছে। এটা কি করলাম? এটা এফ একটা ফাংশন যেখানে ই আর সি এফ থেকে ম্যাক্সিমাম ফাংশন, নাম্বার বের হবে। এফ ফাংশন না, এফ এখানে একটা ভ্যারিয়েবল, এটা ফাংশন না। সরি ফাংশন ভ্যারিয়েবল, এরকম ব্র্যাকেট বুঝতেছি থাকে। কিন্তু বলতে একটু অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, মানে এফ হচ্ছে একটা ভ্যারিয়েবল, সে হচ্ছে ই আর সি এর মধ্যে ম্যাক্সিমাম নিল, তাই না? হ্যাঁ কিন্তু দেখো, ই তো অলরেডি এ আর বি এর ম্যাক্সিমাম, তারপরে আমি আবার ই আর সি এরও ম্যাক্সিমাম খুঁজতেছি। তার মানে কি এফ কি এ তার বি মানে সি ম্যাক্সিমাম না? এ ও হ্যাঁ 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 ঠিক আছে। বুঝতে পারছো? ম্যাক্স অফ হুম হুম। এ কমা বি এ কমা বুঝছি। সি। ঠিক আছে, আর আগেরটা ছিল ম্যাক্স অফ এ জি। কমা বি। এখন বলো তো লাস্টেরটা কি করব? তাহলে ম্যাক্স এফ কমা ডি। ডি। শেষ, তোমার প্রোগ্রাম শেষ। 3 লাইনে শেষ। বুঝতে পারছো? এবং তুমি যদি প্রিন্ট করো দেখি, প্রিন্ট, ধরো প্রিন্ট এফ, আমি লিখবো যে এখানে ধরো এত ইজ দি গ্রেটেস্ট। ঠিক আছে, শেষ। আর এতর মান কত হবে, ধরো জি এর মান যা হবে সেটাই হবে গ্রেটেস্ট। ঠিক আছে, তো আমি এখন রান করি দেখি কি হয়। আচ্ছা এখানে কি হইলো, আমি দাঁড়াও, কিছু একটা ভুল করছি। ওয়ার্নিং টাইপ ওয়াই ডিফল্ট টু, ও আচ্ছা সরি, একটা জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে সরি, এটা লিখতে ভুল হয়ে গেছে। এই যে এক্স আর এই যে ওয়াই, এরা কোন টাইপের সেটা বলা হয়নি। মানে এরাও তো একটা মানে টাইপ থাকবে, তাই না? প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা টাইপ থাকবে, ইন্টিজার ঠিক এক্স আছে এবং ইন্টিজার ওয়াই। ঠিক আছে, এবার দিলে আচ্ছা। হবে। হ্যাঁ, ঠিক আছে, 20 ইজ দ্য গ্রেটেস্ট।
ঠিক আছে, অতটুকুই রাখছি। বুঝতে পারছো জি, সেটা? এটুকু লিখে নাম্বার দিতে না। ঠিক আছে, তুমি ফাংশন লিখলে দিবে, এটা হ্যাঁ, এটা ঠিক কোনো আছে। issue নেই। এবং আমি তোমাকে আরেকটা জিনিস এখানে দেখাই ফেললাম যে ফাংশন কেন আমরা ব্যবহার করি। যখনই আমরা একই কাজ বারংবার করতে চাই তখন আমরা ফাংশন ব্যবহার করি। ঠিক আছে, যেমন এই যে দেখো প্রিন্টএফও হচ্ছে এরকমই একটা ফাংশন। ঠিক আছে, ধরো এই যে stdio.h এই ফাইলটার মধ্যে কোথাও এক জায়গায় লেখা আছে যে ধরো ইন্ট প্রিন্টএফ এক্স ওয়াই জেড হইলে অমুক তমুক করো, ঠিক আছে, এই অমুক তমুক সামহাও প্রিন্ট করো, কিছু একটা লেখা আছে, অনেক জটিল একটা ফাংশন, কিভাবে করতে হয় আমিও পারি না। সেই জন্য আমরা সবাই এই যে stdio.h ব্যবহার করি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা সবার জন্য মোটামুটি স্ট্যান্ডার্ড, সেই জন্য। ঠিক বুঝতে আছে। পারছো জিনিসটা? আজকে এইটুকুই থাক, আমরা আগামী দিন দেখবো যে কিভাবে ওই যে 1 2 3 4 ইয়ে করতে হয়। এই প্রোগ্রামে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে একটু এই এই জায়গাটা দেখাই দিই। কোথাও কিন্তু কোনো লুপ নাই, লুপ নাই, কোনো প্রোগ্রামে কিন্তু কোনো লুপ নাই এই জায়গাটাতে। মানে এক হ্যাঁ, জায়গা থেকে যে দেখো এখান থেকে ঠিক যাত্রা আছে। শুরু করে আমি শুধু নিচের দিকে যাচ্ছি, পানি যেরকম শুধু নিচের দিকে পড়ে সেই রকম, ও কিন্তু ঘুরে আবার উপরের দিকে আসতেছে না। ঠিক আছে, এইদিকে কিন্তু অ্যারো মানে উল্টা পথ। ঠিক আছে, তো তুমি কিন্তু হচ্ছে ওই ইয়েটা যে আছে তোমাদের হচ্ছে এই আরেকটা যে ছবি ছিল ভুলে গেছি, হ্যাঁ এইটাতে কিন্তু তোমার হচ্ছে আবার লুপ আছে। ঠিক আছে, এটাতে দেখো এখান থেকে এসে আবার এই জায়গায় ব্যাক করতেছে, এখানে ঘুরতেই থাকতে পারি সারা জীবন, মোটরের মতো ঘুরতেই থাকতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তো এটাকে বলা হয় লুপ, লুপের আবার বিষয় আলাদা। তো আমি তোমার লুপটা দেখবো না যে আছে কিনা সিলেবাসে। আর হচ্ছে তুমি একটু আমাকে একটু আছে কয়েক আছে, এটা আছে। আছে না, ফাংশনও তাহলে তো তোমাদের ইয়েতে থাকার কথা। আহ তাহলে একটা কাজ করবা না, এই যে বোর্ডের হ্যাঁ যেগুলো তোমার, কোড আছে ওইগুলো ছবি পাঠিয়ে দিবা না। এটাই তোমার, ওইগুলো এক এক করে করলে আর কি, হ্যাঁ তাহলে তুমি পড়া আমাকে, হয়ে যাবে না, এগুলো শেখা হয়ে যাবে না একবারে। হ্যাঁ 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 এটাই। আর আমি তোমাকে এই ছোট কোডটাও পাঠাই দিই। ঠিক আছে, একই কাজ দেখো কত সহজে, এবং সবচেয়ে বড় কথা যে তোমার মাথা না আওলায় হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এটা আসলে তাই। তোমাকে ইয়ে করে দিই, এটাও তোমাকে কপি করে এখানে পাঠাই দিই। এই যে এখানে পাঠাই দিচ্ছি। তাহলে কঠিনটা শেখার কারণ কি, ওটা শেখার। কোডিংটা শেখার কারণটা হচ্ছে ওই যে তোমাকে বললাম, তুমি যদি ফাংশন না জানতে যে ফাংশন কিভাবে লিখতে হয় তাহলে তুমি কঠিনটা করতে। ঠিক আছে, আর যেহেতু মানে তুমি, এগুলো বেসিক আর কি। হ্যাঁ ওটা হচ্ছে তোমার বেসিক, মানে ধরো তুমি যেমন ছোটবেলায় যোগ বিয়োগ করা শিখছো, তখন এককালে কি করছো, একদম হাতে ধরে ধরে করছো। তারপরে হ্যাঁ, আস্তে আস্তে তুমি মোটামুটি হাতে মোটামুটি মুখে মুখে করা শিখে গেছো। তারপরে এখন তুমি ক্যালকুলেটর ইউজ করো, যোগ বিয়োগের জন্য তুমি এখন এই ব্যবহার করো না। তো সেরকম আর কি, যে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স মেথডে যাই, তবে আগে বেসিকটা শিখে আসতে হবে। ঠিক আছে, তো দুটোই ঠিক আছে। হ্যাঁ দুটোই ঠিক আছে, কিন্তু তুমি দেখো এইটাতে যদি ওই যে দেখো যেমন এই বড় ধরনের অ্যালগোরিদম গুলোকে বাগ আসলেই বাস্তবে এইভাবে তৈরি হয়, এই যে মানুষজন মাঝে মাঝে হ্যাক করে ফেলে না। যেমন হ্যাঁ, কিছুদিন আগেও শুনলাম যে হচ্ছে খুব বড় একটা মানে কোম্পানির আহ, মানে অনেক কিছু হ্যাক হয়ে গেছে। ঠিক আছে, তো হ্যাকাররা কিভাবে করে, এই যে ছোটখাটো বাগ থেকে যায়, ওই যে একটা বাগ রয়ে গেছিল, সেই বাগের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা মানে ভুল পেয়ে গেলাম। ঠিক আছে, যে ভুল রেজাল্ট আসলো। তো সেখান থেকে ওরকম জায়গায় ধরো তোমার যেখানে ব্যাংকের টাকার অ্যালগোরিদমে যদি ভুল থাকে তাহলে তো মনে করো যে খেল খতম। বুঝতে পারছো? তো এটাই আর কি, যে তোমার আসলে মানে প্রোগ্রাম ঠিকঠাক করা খুব ডিফিকাল্ট, না হলে এটার উপর অনেক কিছু নির্ভর করে। আর আজকে আমাদের এই বিকাশের যুগে আসলে খুব সমস্যা যদি ঠিকঠাক না থাকে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই ধরনের এত বড় প্রোগ্রাম না করে যে সেকেন্ড ব্র্যাকেট কোথায় গেল এই টেনশন শুধু তোমার একার না, এই টেনশন যে কেউ প্রোগ্রাম করে তাদের এই টেনশন। ঠিক আছে, সেই জন্য তারা সবসময় এই ধরনের প্রোগ্রাম করতে পছন্দ করে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। যাক, আজকে অনেক তাহলে দূর এই হয়েছে। বলতে। হ্যাঁ আমি রেকর্ডিংটা তোমাকে আবার আপলোড দিয়ে যে ইউটিউব লিংকে পাঠিয়ে দিব, আর ঘুমায় পড়ো, আবার সামনে দেখা হবে না, সমস্যা নাই। লুপটা তুমি ঠিক আমাকে আছে। কোয়েশ্চেন গুলো পাঠিয়ে দেবে, এই গ্রুপেই আচ্ছা, পাঠিয়ে ঠিক দেবে। আছে। ঠিক আছে, ও, ঠিক আছে, ভালো থাকো তাইলে, আল্লাহ আচ্ছা। হাফেজ।